আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আবু সাইদ টার্মিনেটর টুর মুভির মতো সে দাঁড়িয়ে আছে, পুলিশ তাকে ঠিক টার্মিনেটর টু মুভির মতো গুলি করছে একের পর এক। আবু সাইদ দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও শরীরের কোনো অংশ থেকে কোনো রক্ত, কিন্তু এক ফোঁটা রক্ত বের হচ্ছে না, এবং এখানে অনেকগুলো প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। আমরা যদি আবু সাইদকে গুলি করার বিষয়টা দেখি, যেই গুলিটা করেছে এটা কি রাবার বুলেট ছিল নাকি এটা সররা গুলি যেটাকে বলে, প্যালেট, বার্ড স্প্লিন্টার্স, এটা নানান নাম আছে, অর্থাৎ পাখিদের যেভাবে পাখিরা যেই গুলিটা খায় সেটা ছিল। ওটা লোহার তৈরি, আদালতে ওইটার কথাই বলা হয়েছে। লোহা না, লেড, সীসার তৈরি। এবং পুলিশ তাকে 14 মিটার দূরে থেকে গুলি করেছে। দেখুন, এই সীসার যে ছররা গুলি যেটা, এটা 14 মিটার দূরে থেকে আপনারা যারা এসব গোলা বারুদ বোঝেন তারা, বা যারা বোঝেন না তাদের সবার কাছে প্রশ্ন, সারা বাংলাদেশের কাছে প্রশ্ন, একটা পুতুল বা ডামিকে এরকম 14 মিটার দূরে থেকে এই ছড়রাগুলি করে দেখেন তো। বলা হচ্ছে 90টা স্প্লিন্টার তার ভেতরে ঢুকেছে, 40টা, যেটা আমি পেলাম খোঁজ খবর করে, 40টা তার শরীরের ভিতরে ভাইটাল অর্গানে ঢুকেছে। অথবা আপনারা 90টা তো দূরে থাক, লিথাল উইপন দিয়ে এরকম গুলি করলে একটা দুটা পড়লেই কিন্তু যে কোনো মানুষ মাটিতে লুটিয়ে পড়বে, সে মরে যাবে। এই ছড়রাগুলি 14 মিটার দূরে থেকে যদি সেটা হয়, রাবার বুলেট না হয় অন্য বুলেট হয়, আপনারা এটা পরীক্ষাটা করে দেখেন না, একটা ডামি নিয়ে বা একটা মানুষকে এরকম গুলি করে দেখেন, 90টা পর্যন্ত লাগবে না, 2-3টার সে তার বডিতে ঢুকার পর তার কি রিয়াকশন হয়। সারা বাংলাদেশের মানুষ কিন্তু কখনো এই প্রশ্নটা করে নাই, যে এত কাছে থেকে, 14 মিটার তো খুবই কাছে, সেইখান থেকে আপনারা দেখবেন যদি এটা পাখি মারার গুলিও, ছড়রা গুলি যেটা বলে, একটা পাখিও যদি মারে, পাখি কিন্তু 14 মিটার দূরে থেকে মারে না, অনেকটা 50-60 মিটার থেকে মারে, 80 মিটার থেকে মারে। সেই পাখিগুলো যখন আমরা নামাই, এই যে গুলি খাওয়া পাখি, তার কি অবস্থা হয়। আর এইখানে আবু সাইদ টার্মিনেটর টুর মুভির মতো সে দাঁড়িয়ে আছে, পুলিশ তাকে ঠিক টার্মিনেটর টু মুভির মতো গুলি করছে একের পর এক। আবু সাইদ দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও শরীরের কোনো অংশ থেকে কোনো রক্ত, কিন্তু এক ফোঁটা রক্ত বের হচ্ছে না। হ্যাঁ, হতে পারে যে 90টা স্প্লিন্টার যদি ঢোকে তার শরীরে, 40টা নাকি ভেতরে ঢুকেছে, এগুলো হলো যে তার তার মানে এগুলো দেখানো হয়েছে যে ইউনুসের যে থিয়েটার, সেখানে 40টা যদি ভেতরে ঢুকে, 90 মানে ভেতর বলতে একেবারে ভাইটাল অর্গানে, কলিজা, গুদ্দা, লাং, কিডনি, লিভার, এগুলোতে যদি ঢোকে, আর 90টা যদি তার মানে স্কিন ভেদ করে ঢুকে, তো 10-12টা ঢুকার মধ্যেই তো আপনি বিভিন্ন জায়গা থেকে শরীরের ব্লিডিংটা দেখতে পাবেন। হ্যাঁ, 2-1টা জায়গায় হয় গুলি এমন ভাবে ঢুকে আবার মুখটা বন্ধ হয়ে যায়, চামড়ার মুখটা বন্ধ হয়ে যায়, এটা হতে পারে। আমি কেন বলছি এই কথাগুলো এবং প্রশ্নটা কেন সিরিয়াসলি রাখছি জানেন, আমি আসলে আবু সাইদ যে মারা গেল এটার উপর কোনো হাইপ তুলে বা এই জিনিসটাকে খুব আবেগের সাথে মিশিয়ে বলতে চাই না, শুধু সত্যটা উদ্ঘাটনের জন্য এই প্রশ্নগুলো রাখছি। 40টা তার ইন্টারনাল অর্গানে ঢুকে গেল, মানতে পারলাম যে 10টাতে ব্লিডিং হচ্ছে না, বাকি 30টা পয়েন্ট থেকে কিন্তু ব্লিডিং হবে। আরে ভাই, একটা সুইয়ের ব্লিডিং দেখেন না আপনি, আপনি একটা 10 ইঞ্চি সুই দিয়ে আপনি শরীরের এরকম 10 জায়গায় ফুটা করেন। আবু সাইদ ওইখানে যতক্ষণ দাঁড়িয়ে ছিল, ওর কালো টি শার্টটাতে আমাদের রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাওয়ার কথা না, শুধু সুই দিয়ে গুতা মারেন না, একটা সুই দিয়ে তাকে ধরেন, সুই দিয়ে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে গুতা মারেন, সেই জায়গায় তার মধ্যে স্প্লিন্টার ঢুকছে বা প্যালেট ঢুকছে, লেডের, সীসার। এটা কি সায়েন্স ফিকশন? এই যে আবু সাইদ যে ওখানে দাঁড়িয়েছিল, আর আপনারা সারা বাংলাদেশের মানুষ এই সাধারণ কোশ্চেনগুলা কি একবারও করেছেন? আবু সাইদের এই এই মৃত্যুর ব্যাপারে যেটা দেখা গেল, পুলিশ যেটা করেছে, তাহলে বিশ্বাসযোগ্য ঘটনাটা কি? বিশ্বাসযোগ্য ঘটনা হতে পারে এগুলা রাবার বুলেট, এর বাইরে যাওয়ার কোনো বিশ্বাসযোগ্য ঘটনা কিন্তু আমি অন্তত খুঁজে পাই না।
আপনারা পান কি? যদি পান, আসলে জিনিসটা ব্যাখ্যা করা দরকার। আমাদের আবু সাইদের মৃত্যু তো বাংলাদেশকে ধ্বংস করে দিল। এই যে বাংলাদেশের আজকে যে ধরেন অর্থনীতি সংকুচিত হয়ে গেল, বাংলাদেশের যা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল, বাংলাদেশের যে বেকার, এই যে কত মানুষ আজকে বেকার হয়ে গেল, তারপরে এগুলা তো আছে আপনার ইকোনমিক সাইডে। অন্য সাইডে এই যে এত মানুষকে তারপরে পুড়িয়ে মারা হলো, রাস্তায় পিটিয়ে মারা হলো, দীপু দাসকে পুড়িয়ে মারা হলো, এখনো যে খুন খারাপি চলছে, আওয়ামী লীগ যে আজকে আওয়ামী লীগের উপর যে নির্যাতন চালাচ্ছে, আওয়ামী লীগের নেতারা জেলে, আওয়ামী লীগের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে না, পড়াশোনা করতে পারে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, এই যে এত কিছু হয়ে গেল, এটা তো এই একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাই না? আবু সাইদের মৃত্যু না হলে তো জুলাই জঙ্গি আন্দোলন হালে পানি পায় না, পায়? আপনারা শুধু এই যে পিকচারটা বললাম এইটা একটু চিন্তা করে দেখবেন যে, আর যদি কেউ একটু পরীক্ষা করে দেখেন না, একটা ডামি পুতুল, প্লাস্টিকের পুতুল রেখে এই যে কাহিনীটা এসছে যে 90টা ছররাগুলি ভিতরে ঢুকছে, 40টা একেবারে ওই যে ফুসফুস, লিভার এইসবের ভিতরে ঢুকে গেছে, বা পায়ের বলে যে থাইতে ঢুকেছে, কি বাম পাজর ডান পাজরে ঢুকেছে, আপনি ঢুকিয়ে দেখেন না। আমার তো মনে হয় যদি আপনি প্লাস্টিকের ডামিকেও এইভাবে গুলি করেন, এই ডামি থেকেও কিন্তু রক্ত বের হবে, যদিও তার শরীরে রক্ত নেই। আপনারা নিজেদের বিবেককে একবারও প্রশ্ন করবেন না? যেই একটা ছেলের মৃত্যুকে কেন্দ্র করে একটা দেশের এত বড় সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, অবশ্য যারা সর্বনাশ করেছে তাদের দৃষ্টিতে তো এটা আজাদি, মুক্ত হয়ে গেল। হ্যাঁ, এটা তাদের স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, দ্বিতীয়, মানে এগুলো বলার জন্য বলে আর কি, আসলে তো এটা তাদের প্রথম স্বাধীনতা। 71-এও তারা স্বাধীন হয় নাই, 47-এও তারা স্বাধীন হয় নাই। 47-কে টেনে টুনে আনে, এটারও সাম্প্রদায়িক কারণ আছে, কিন্তু ওদের স্বাধীনতা তো এসে এই আবু সাইদ একটা ব্যক্তির মৃত্যু তাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে না? আপনারা কোথাও, আমি আজ পর্যন্ত আবু সাইদের মৃত্যুটা নিয়ে, ঠিক আছে আপনার গবেষণামূলক যে অটোপসি ইত্যাদি সেগুলোর কথা বাদ দেই, যে স্বাভাবিক যেটা দেখা গেছে বাইরে থেকে যে ঘটনাটা, এইটার একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা কিন্তু কোথাও পাই না, কোথাও পাই না। অর্থাৎ যৌক্তিক বিশ্লেষণ, যে এতগুলা ছড়াগুলি যদি মারে সিসার, 90টা ঢুকেছে, 40টা গভীরে ঢুকেছে, কোথাও কোনো রক্ত বের হবে না। হ্যাঁ, রক্তের কথা বলা হয় পরে, রিপোর্টে নাকি অনেক রক্ত পাইছে। আরে ভাই, এইভাবে রক্ত হয়? আপনি শরীরে যদি এই যে ছড়াগুলিটা ঢুকছে, এটা তো 10 ইঞ্চি যে সুই তার মুখের চেয়ে অনেক বড়, তাই না? সেরকম কিছু দিয়ে আপনারা ছেদা করে দেখেন তো, খেজুরের কাঁটা দিয়ে ছেদা করে দেখেন তো, 2 ইঞ্চি 1 ইঞ্চি করে ছেদা করে, তারে ওই জায়গায় 1 মিনিট দাঁড় করিয়ে রাখেন তো। ও তো টি শার্ট পরা ছিল, টি শার্ট তো বেয়ে বেয়ে রক্ত বাইর হওয়ার কথা ছিল, হয়েছে? গুলিতে যে কারো বুক ঝাঁঝরা করে দিতে হয়, এ তো টার্মিনেটর 2 এর যে নায়ক, হিরো, তার চেয়েও শক্তিশালী হবে তাহলে এই ছেলে। ঝাঁঝরা করে যদি তাকে মারতে হয় ওইখানে যে সে এতক্ষণ দাঁড়িয়েছিল। হ্যাঁ, পরে পড়ে গেছে, ওটা সত্য, পড়ে যাওয়ার নানান কারণ থাকতে পারে। তার আগে কিন্তু আবু সাইদের একটা ইন্টারভিউ কোথাও আছে, আমি দেখলাম, ওটা ওই দিনের কিনা আমি বলতে পারবো না, আমি যেহেতু বানানো জিনিস নিয়ে কথা বলতে চাই না। ইন্টারভিউতে দেখেন ছেলেটাকে বোঝা যায় যে সুস্পষ্টভাবে সে কিন্তু ড্রাগ নেয়। আমি কিছু ইন্টারনাল তদন্ত করেছি, আমি ব্যক্তিগত মানে ইন্টারেস্টে। এই আবু সাইদ মেসে থাকতো 2 বছর ধরে, কোন মেসে থাকতো, কেন থাকতো, সেই মেসে সে কি করতো, কি পড়তো, কি স্বপ্ন দেখতো, এগুলা নিয়ে তো কোনো মানুষ, আপনারা কোনো তথ্য সংগ্রহ করেন নাই। যা যা করা হয়েছে আসলে এগুলোর তো কোনোটাই কিন্তু বিশ্বাসযোগ্য কিছু হয় নাই। এবং আবু সাইদের পরিবার কি সত্য কথা বলছে পাবলিকলি? তাদের কথার কি কোনো চেঞ্জ হয় নাই? আমার তদন্তে দেখা গেছে যে আবু সাইদের পরিবার কিন্তু বিশ্বাস করে না যে এই পুলিশের গুলিতে সে মারা গেছে। তারা ভয় পায় মুখ খুলতে। আবার তাদেরকে অর্থকড়ি দেয়া হচ্ছে, বিভিন্ন জিনিস দেয়া হচ্ছে, হ্যাঁ, শহীদের পরিবারের মর্যাদা দেওয়া হচ্ছে, এখানে সেখানে নেওয়া হচ্ছে। আবার দেখলাম যে আবু সাইদের ভাই নামে একজন, ও আরেকবার শুনছিলাম সে কাজিন, যাই হোক, সে ওই যে তারেক রহমানের সামনে বক্তৃতা দিচ্ছে, সে আরেক হিরো হয়ে গেছে। পুরো জিনিসটা চিন্তা করেন, একটু ভালোভাবে চিন্তা করেন আপনারা। এই আবু সাইদের এক ঘনিষ্ঠ সহচর কি রাই নামে একজন হিন্দু, সে নাকি আবু সাইদ সম্পর্কে সব কথা জানে। তাকে কেউ খুঁজে বের করে প্রশ্ন করেছেন নাকি? তাকে এই যে আমাদের ভিডিও শুনলে তাকে আবার নিয়ে মেরে ফেলবেন, এই জন্য আসলে এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না। তাহলে আবু সাইদের এই মৃত্যুর সঠিক কনক্লুশনটা কি আসতে পারে? এই ব্যাপারে আবু সাইদের মৃত্যুর ব্যাপারে সবচেয়ে 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 বস্তুনিষ্ঠ কথা বলেছে এ পর্যন্ত কিন্তু মুফাসসিল ইসলাম। আমরা অনলাইনের কথা যারা শুনি, ইউটিউবের, মুফাসসিল ইসলামকে চিনি। উনি একজন বিএনপি পন্থী, উনি বিএনপি সমর্থক বলেন উনি, আর ওনার যে বুদ্ধিবৃত্তিক পর্যায়,
নিঃসন্দেহে ওনাকে একজন বুদ্ধিজীবী বলা চলে। কোন পর্যায়ের? অন্তত বিএনপিতে যারা বিএনপির অফিসিয়াল বুদ্ধিজীবী বা সেমাই অফিসিয়াল বুদ্ধিজীবী, সেই রেজাউল করিম, রনি, ফাহাম আব্দুল সালাম, এদের চেয়ে তো মোফাসিল ইসলাম নিঃসন্দেহে বুদ্ধিবৃত্তিক জায়গায় অনেক উপরে, অনেক উপরে। কিন্তু যারা একটু সঠিক কথা বলে তাদেরকে তো রাজনৈতিক দলগুলা দাম দিতে চায় না। কারণ হলো যে রাজনৈতিক দলগুলার যেসব দুর্বলতার কারণে তাদের পতন ঘটে, সেটা তো মুফাসিল ইসলাম বলে দিবে যে আপনার এই দুর্বলতা আছে তারেক রহমান। মুফাসিল অবশ্য দাবি করে যে তারেক রহমান তার বন্ধু, তুমি তুমি করে বলে, সেটা আরো ভালো। আর তারেক রহমান তো মনে হয় যে খুবই বন্ধু বৎসল মানুষ। কিন্তু তারেক রহমান মুফাসিল ইসলামকে কি নিবে? তার 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 এই জার্নিতে নিলে তো মুফাসিল ইসলাম তারেক রহমানকে বাঁচিয়ে দিবে। যদি মুফাসিল ইসলামের যদি অ্যাডভাইস তারেক রহমান গ্রহণ করে, তাহলে তো তারেক রহমান কোনো বিপদেই পড়বে না ভবিষ্যতে। কিন্তু সেটা মনে হয় না হবে। যাও, ওই কথা ওইটার জন্য বলিনি। আসলে মুফাসিল ইসলামকে আমি চিনি না, কিন্তু ওনাকে চিনি শুধু এই ওনার কথাবার্তার মাধ্যমে। কিন্তু প্রশংসনীয়, উনি জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যতটা উনি পেরেছেন, যেসব অ্যাভেলেবল ইনফরমেশন ছিল। উনি যে পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছিল, বোধহয় প্রথমটা কি কি করেছে, এর কোনো তো আসলে বাজারে তো এত তথ্য, কোনটা যে সঠিক কোনটা যে ভুল, কোনোটাই আসলে জানার কোনো সুযোগ, মানে আমাদের বোঝারই সুযোগ নাই যে কি হয়েছে। মুফাসিল ইসলাম যেটা বলেছেন যে ওর মাথার পেছনে কেউ পাথর মেরেছিল, সেই ইনজুরি থেকে তার মৃত্যু হয়েছে এবং তাকে রাত 8টায় নাকি, মুফাসিল ইসলামের ওটা থেকে শুনলাম যে রাত 8টায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও এই গোলাগুলির ঘটনাটা ঘটেছে 2:30টায়। আবার অনেক জায়গায় বলছে যে অনেক আগে নেওয়া হয়েছে। আমি জানি না, আমি আসলে কোনো যেই কথাগুলো, শুধু যে প্রশ্নগুলো আমি করছি এটা আপনি নিজেই করতে পারবেন, মানে ভেতরে কোনো গূঢ় তথ্য জানার দরকার নাই। যেগুলো পাবলিকলি ডিসপ্লে করা হয়েছে, ও যে একটা খাম্বার মতো দাঁড়িয়েছিল হাত তুলে, যেটা ইউনুস বিশ্ববিখ্যাত করার চেষ্টা করেছে। এখন অনেক ধরনের আপনার কনক্লুশন আসতে পারে। সবচেয়ে নির্ভরযোগ্য কনক্লুশন কোনটা এই আবু সাইদের মৃত্যুর ব্যাপারে? পিনাকি কি বলেছে? পিনাকি বলেছে যে এটা আনকমফোর্টেবল, অথবা পিনাকির মতো করে বলেছে যে আবু সাইদ তো শিবিরের সদস্য। কিন্তু এটা কেউ স্বীকার করে না। স্বীকার করলে তো আন্দোলনের ক্রেডিট যাতে শিবিরকে দিতে হয় না। আসলে পিনাকির ওই কথাটা সত্য না। শিবির নানান ভাবে কিন্তু দাবি করেছে এর মধ্যে যে এই আন্দোলন ওরাই করেছে, এই যে জঙ্গি মাসুদ টাসুদ, কিন্তু অফিসিয়ালি করে না। কারণ আসলে ওইটাও ঠিক আছে যে অফিসিয়ালি এটা শিবিরের আন্দোলন ওরা দেখাতে চায় না। অফিসিয়ালি আবু সাইদকে শিবির স্বীকার করে না, যাতে এটা গণমানুষের আন্দোলন হিসাবে থাকে। চিরকাল কি সেটা থাকবে? আবু সাইদ বাই অল মিনস, সে পুলিশকে মেরে এসে ওইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন আন্দোলনকারী, আমরা 90-এর ছাত্র আন্দোলন দেখেছি, কত কি দেখেছি, কোন আন্দোলনকারী একবার পুলিশকে আঘাত করে এসে, পিটিয়ে এসে ওইখানে আবার পুলিশের গুলি খাওয়ার জন্য এইভাবে দাঁড়িয়ে থাকবে? পুলিশের এই যে পুলিশের রিস্ট্রেইনটা দেখেন শেখ হাসিনা সরকারের, যেভাবে সে পুলিশ মেরে এসে ওইখানে দাঁড়িয়েছে, সব যুক্তিতে বলে পুলিশ ওইখানে গিয়ে সররা গুলি মুলি কিচ্ছু মারবে না। পুলিশ তো তাকে মেরে ফেলার জন্য মারে নাই। আর এটাও কি আপনারা বিশ্বাস করেন পুলিশ আবু সাইদকে মেরে ফেলার জন্য ওই গুলিগুলা করেছে? এটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে ওই পুলিশ যারা মারছে ওইটা কিন্তু এই আন্দোলনের যে ষড়যন্ত্র সেটার সাথে জড়িত। সেটা হওয়ার কোনো কারণ আমি দেখি না। পুলিশ কিন্তু তাকে মেরে ফেলার জন্য গুলিগুলা করে নাই। কিন্তু পুলিশের বিহেভিয়ার এবং পুলিশের পক্ষ থেকে যুক্তিটা কি হইতে পারে? যেভাবে সে পুলিশ মেরেছে, এখানে এসে দাঁড়িয়েছে, পুলিশ গিয়ে ওকে হাত ঠ্যাং ভাঙবে, অর্থাৎ ঠ্যাঙ্গের উপর পুলিশের লাঠি দিয়ে বাড়ি দিবে, এটাই ছিল যৌক্তিক। কিন্তু পুলিশ এটা কেন করে নাই? কারণ করে নাই তখন এই আন্দোলনকে যাতে ওই পুলিশ ওর পায়েটায় বাড়ি দিচ্ছে, লাঠি পেটা করছে, যেটা আমরা এই 2 দিন আগেও দেখলাম যে শিক্ষামন্ত্রী মিলনের কি মুরগি টুরগি বলাতে, যদিও আমরা সবাই একমত, অনলাইনে যারা কথা বলে যে মুরগি, ফার্মের মুরগি বললে এটা নিয়ে আসলে এত বড় এইটাকে কেঁচা কাহিনী বানানোর কোনো যুক্তি নেই, বলছে টেলিফোনে, সত্য কথা তো। কিন্তু তারপরে আমরা কি দেখলাম যে এই শিবির যেগুলোকে ঢুকিয়েছে ইউনুস, তারা গিয়ে কিন্তু এই ছাত্রছাত্রীদের আন্দোলনটা ওদেরকে মারছে। আবার অনেকে বলছে যে এই আন্দোলনটাও মানে আগের মতো। যাই হোক, ওইটা আজকের বক্তব্যের বিষয় না। স্বাভাবিক যুক্তি হলো পুলিশ যেহেতু কিছুক্ষণ আগে পুলিশকে সে মেরেছে আবু সাইদ, বা কিছুক্ষণ আগে বা 1 দিন আগে 2 দিন আগে, যাই হোক, যদি যেটা মেরেছে এটা ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে, এটা মুফাসিল ইসলাম দেখিয়েছেন, আরো অনেক জায়গায় আছে। পুলিশ এইরকম জায়গায় পেলে ওকে ওর পায়ে আঘাত করবে, মারবে, মানে মায়ের পরিবর্তে মায়ের। পুলিশের পার্সপেক্টিভ থেকে দেখলে এটা আপনি এমন বড় কোনো জিনিস ফেলতে পারবেন না। পুলিশ সেটা না করে ও যাতে ওই জায়গা থেকে চলে যায়, ওকে রাবার বুলেট ছুড়েছে। এইটা হলো যুক্তির কথা। রাবার বুলেটও মানুষ কিন্তু মারা যায়, ছররা গুলিতেও মানুষ কিন্তু মারা যায়। কিন্তু যে কাহিনীটা আদালতে বলা হয়েছে যে 90টা ঢুকেছে, 40টা ভিতরে ঢুকেছে, এটা তো তাইলে টার্মিনেটর 2 বারবার বলছি কেন? টার্মিনেটর 1 নামে কোনো মুভি আছে কিনা আমি তাই জানি না। আমি টার্মিনেটর 2ই দেখেছি, এবং সেখানে যেটা, বা এরকম সায়েন্স ফিকশন মুভিতে যেটা দেখা যায় যে বারবার গুলি করছে, কিন্তু যাকে গুলি করছে তার শরীরে লাগে না।
এবং কিছু কিছু ভিডিও আছে যে দেখাচ্ছে একটা গুলির গিয়ে আবু সাইদ থেকে ওইটা মানে ইয়েটা ক্লোজ করে এনে এআই দিয়ে বানিয়েছে যে ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, মানে ব্লিডিং এর অংশটা এআই দিয়ে বানায়। তাহলে ব্লিডিং এর অংশটা এআই দিয়ে বানাইতে হবে কেন? জেনুইন ভিডিওতে কেন কোনো রক্ত নেই? এবং মুফাসসিল ইসলামের সেই ইয়ে অনুযায়ী ওই যে মাথার পেছনে যেই আঘাত, সেই আঘাত থেকে সে মারা গেছে, এটাই হওয়ার কথা। তার ইন্টারনাল ব্লিডিংও মারা যেতে পারে, কিন্তু ইন্টারনাল ব্লিডিং হওয়ার আগে তো এক্সটার্নাল ব্লিডিং দেখা যাওয়ার কথা। একেবারে 90টা প্যালেট ঢুকেছে, কোনোটাই ছেদা করে নাই শরীরে, এটা হয়? প্যালেট গুলা দেখেন তো আপনারা, এগুলা যদি 90টা শরীরের মধ্যে যায়, 40টাও যদি যায়, মানে 90টা গেছে, 40টা ভেতরে গেছে, এইটা এখন পর্যন্ত আমি যেটা মানে কাগজপত্র ঘেটে আজকে অনলাইনে দেখলাম, 40টাও যদি ঢোকে, অর্ধেকও যদি হয় যে অর্ধেক ছেদা বন্ধ হয়ে গেছে আর অর্ধেক ছেদা খোলা ছিল, তো অর্ধেক ছেদা 20টা ছেদা থেকে ব্লিডিং হলে কি রকম হওয়ার কথা? দেখেন, এই প্রশ্নগুলো আমাদের করে যেতেই হবে। আমাদের দৃষ্টিতে আবু সাইদ যেটা দেখিয়েছে, সে মাদক নেয়। আজকে আরেকটা তথ্য পেলাম যে ঢাকা শহরে নাকি এই জুলাই আন্দোলনের সময় সবচেয়ে বেশি মাদক ঢুকেছে। মাদকের একটা নামও আছে, নামটা আমি ভুলে গেছি, ওইটা ওই সময় ওরা সেবন করতে। আবু সাইদ কিন্তু পুরোপুরি মাদকাসক্ত ছিল ওই সময়, এবং আবু সাইদ সিদ্ধান্ত গ্রহণ করছে সে মারা যাবে। এইটা তাকে মোটিভেটেড করা হয়েছে, সে সেইভাবে মারা গেছে। তার সেই সাহস ছিল না, মাদকাসক্ত হয়ে সে ওইখানে দাঁড়িয়েছিল। এবং আবু সাইদের যে আমি যে ইন্টারভিউর কথা বলছি ওইটা আপনারা একটু দেখবেন, সে কিন্তু কোনোভাবেই উত্তেজিত না, সে বরঞ্চ মাদকাসক্ত। একজন সত্যিকারের আন্দোলনকারী থাকবে উত্তেজিত, চরম উত্তেজিত, ওই রকম সময় কারোর সাথে কথা বলার জন্য, সাংবাদিক হোক, যার সাথে কথা বলবে, চরম উত্তেজিত ভাবে কথা বলবে। আবু সাইদ কিন্তু সেটা করে নাই। আবু সাইদের পরিবারও জানে যে তাকে মেরে ফেলা হয়েছে পিছন থেকে আঘাত করে। এইটাই এখন পর্যন্ত মোস্ট প্লজিবল। তবে আমি এটা বলবো না যে কোনটা সত্য। সত্য হলো, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন সরকার গঠন করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটা এই বছরের ডিসেম্বরে হোক, আগামী বছরের জানুয়ারিতে হোক, তখন কিন্তু আমরা আবু সাইদের মৃত্যুর তদন্ত করব। এই তদন্ত পরিপূর্ণভাবে প্রকাশিত হওয়া উচিত, জাতিকে জানানো উচিত কিভাবে, কেন আবু সাইদ মারা গেল, আবু সাইদের জীবনের ইতিহাসটা কি, 2 বছর যে ম্যাচে থাকতো, কেন সে ম্যাচে থাকতো, কেন সে কি করতো না করতো, তার মানে সে কাদের সাথে মিশতো, কাদের সাথে ম্যাচে থাকতো, তার জীবন দর্শনটা কি হয়ে গিয়েছিল, কেন সে এইভাবে আত্মাহুতি দিল। প্রতিটা জিনিস আসলে বের করতে হবে। আমাদের জাতীয় ইতিহাস, আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে এই একটা আত্মঘাতী জঙ্গির মৃত্যুকে কেন্দ্র করে। এটা আমরা বের করব না? আমাদের একজন খুব জনপ্রিয় ইউটিউবার, এবং আমরা তো আসলে সবাই এখন একই পথের পথিক, এই আরিফ জাপ্তি কিন্তু বলেছে যে এই মৃত্যু, উনি 2টা মৃত্যুর উদাহরণ দিয়েছেন, যে এগুলো মানে আমি সবচেয়ে ভালো হতো উনি যদি আবু সাইদের মৃত্যু নিয়ে একটা ভিডিও করতেন। আরিফ জাবতিক, আপনি যদি এটা শুনেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি আবু সাইদের মৃত্যু নিয়ে একটা ভিডিও করেন, যা যা সার্কামস্ট্যান্সিয়াল ঘটনাগুলো আছে এগুলো একটু বিশ্লেষণ করেন। এত বড় একটা প্রতারণা বাংলাদেশের সাথে হয়ে গেল, সারা বাংলাদেশ চোখের সামনে যে প্রশ্নগুলো ভেসে আসে, কোনো প্রশ্ন করে নাই। ইউনুস গেল আবু সাইদের বাড়িতে, সবাই একেবারে গোলাম মাওলা রনির চোখ দেখেছে যে ইউনুস ওইখানে অভিনয় করতেছে, কান্নার অভিনয়। এত বড় বড় ভণ্ডামি প্রতারণা দিয়ে একটা দেশ ধ্বংস করা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ, মুক্তিযুদ্ধ বিরোধীরা এরকম যে একটা প্রতারণার মাধ্যমে হস্তগত করলো, এইটার কি প্রতিক্রিয়া হবে? কি প্রতিক্রিয়া হবে এটার, যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই 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 ঘটনাগুলো সঠিক তদন্ত করে বের করে? একটা মৃত্যু তদন্ত কি বের করেছে? এই যে এরা যে 800, কেউ 1500, কেউ 800, জাতিসংঘ এত, সেগুলো বাদ দেন, একটা মৃত্যু তদন্ত করেছে ইউনুস, তারেক রহমান, জঙ্গিরা? উল্টো দিকে আমরা কি শুনি? সার্জিস বলেছে লাশ তুলতে দেয়া হবে না। কেয়ামতের সূর্য উঠা পর্যন্ত প্রতিটা জঙ্গি বা প্রতিটা মানুষ যারা মারা গেছে এই জুলাইতে, প্রতিটা লাশ, ওদের হাড্ডি গুড্ডি যেটা অবশিষ্ট আছে, যেখানে, এইভাবে অসম্মান করে বলা আমার ঠিক হয় নাই, মানে ওদের দেহের যা কিছু অবশিষ্ট আছে, এইটাকে নিয়ে সারা পৃথিবীর সবচেয়ে দক্ষতম প্রতিষ্ঠানে নিয়ে তদন্ত করতে হবে যে কে মারলো, কারা মারলো, শুধু এই ট্রেসটা বের করার জন্য। যতগুলা লাশ পাওয়া যায়, যত কবর পাওয়া যায়, এটা আমাদের জীবনের সাধনা থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এইটা একটা পবিত্র দায়িত্ব থাকবে। আবু সাইদ কিভাবে মারা গেল এইটা বের করা, এইটা খুঁজে বের করলে কিন্তু জুলাই পুরো গোমর কিন্তু ফাঁস হয়ে যাবে, পুরো গোমর ফাঁস হয়ে যাবে। আবু সাইদের মৃত্যুর, এমনকি পুলিশের বুলেটে মারা গেল, এই রাবার বুলেট, সরা, হোয়াট এভার, কিন্তু যেই শুধু সার্কামস্ট্যান্সেস যেটা দেখা যায়, এগুলো বের করে আনলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কি হয়েছিল জুলাই, কত বড় প্রতারণার মাধ্যমে
বাংলাদেশকে ধোঁকা দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের অনেক কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ তো এটা তো গুরুত্বই নেই, মুক্তিযুদ্ধ আবার কি, এটা তো ফুক্তিযুদ্ধ। একবার নাকি বেগম খালেদা জিয়া তার এক মন্ত্রীকে এয়ারপোর্টে ধমক দিয়েছিলেন, বলছিলেন মুক্তিযুদ্ধ বলার পর সাথে সাথে উনি বলছেন এই মুক্তিযুদ্ধ ফুক্তিযুদ্ধ নিয়ে আমার সামনে কথা বলবেন না, এটা তো ফুক্তিযুদ্ধ, কোনো গুরুত্ব আছে এটা? এটা হলো শেখ মুজিব আর তার মেয়ের ইস্যু, এটা আর আমাদের মতো গরু ছাগলের ইস্যু। হ্যাঁ, কাফের মুশরিক আমরা, হ্যাঁ ভারতের দালাল, হিন্দু। আমাদের প্রতিজ্ঞা সুস্পষ্ট, আমরা এগুলা এই সবগুলা জিনিস আমরা অতিক্রম করব। এত অপপ্রচার, মিথ্যা, প্রতারণা সবগুলো অতিক্রম করে বাংলাদেশের মানুষকে আমরা সত্য জিনিস জানাবো। এবং আবু সাইদের পরিবার বা সবার প্রতি আমার একটাই কথা, আপনাদের প্রতি ন্যায় বিচার করা হবে। আপনাদের সন্তান কিভাবে মারা গেল সেটা আমরা বের করব, বের করে আপনাদের জানাবো। এবং আবু সাইদের মতো একটা সন্তান আপনাদের পরিবার থেকে যে চলে গেল সেটার ক্ষতিপূরণের ব্যবস্থাও আমরা করব। এখনকার প্রতারণার পথে না, আমরা মানবিক পথে ব্যবস্থা করব। আপনারা যাতে বুঝতে পারেন কেন আপনাদের সন্তান মারা গেল, মানে ঠিক সঠিক কারণটা কি, এবং আপনাদেরকে যথাযথ আমরা কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা করব। জননেত্রী শেখ হাসিনা কিন্তু বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, সেগুলো তো সব জঙ্গিরা ভেঙে দিয়েছে। আমরা সেটা করব। আমরা কোনো একটা, যত হত্যা হয়েছে, যেই হত্যাকাণ্ডের শিকার হোক, আমরা সবগুলা বের করব। কারা পুলিশকে মেরেছে, কোন মোটিভেশন? পৃথিবীতে কোনো রাষ্ট্রে এত পুলিশ মেরে আন্দোলনকারীরা রাষ্ট্র দখল করে রাখতে পারে? বাংলাদেশ এখনো সেই পর্যায়ে যায় নাই যে হ্যাঁ এত পুলিশ মেরে সেই আন্দোলনকারীরা এই রাষ্ট্র দখল করে রাখবে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলবে যে না, পুলিশের বিচার হবে না মৃত্যুর। অনেক নিষ্ঠুরতা করা হয়েছে, অনেক, একদিকে প্রতারণা আর একদিকে নিষ্ঠুরতা। তারপরে শেষ প্রশ্ন হলো যে এত কিছু করেও যদি রাষ্ট্রের যদি ভালো হইতো, যদি ওই যে সরকারি চাকরির যে কথা বলেছিল যে এটা কোটাবিহীন হবে, সবাই হ্যাঁ ইনসাফ মতো চাকরি পাবে, ইনসাফ ওদের কথা যেটা ন্যায় বিচার সংক্রান্ত, সেটা হয়েছে? বৈষম্য দূর হয়েছে? ইলেকশন ঠিক হয়েছে? কিছুই তো হয়নি। আপনি বাদ দেন না, এই তিনটা প্রতারণার ফলেও তো এদেরকে ধরে ফেলা যায়। এরা কারা রাষ্ট্রটা দখল করেছে? আজকে বাংলাদেশের, আমি এইটা খোঁজ নেওয়ার চেষ্টা করি, কারণ আমি তো একটু আইসোলেটেড থাকি, বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি আসলে বাংলাদেশের মানুষের মনের অবস্থাটা কি। বাংলাদেশের আজকে 90% মানুষ বলছে যে শেখ হাসিনার আমলটা অনেক ভালো ছিল। একেবারে 90% মানুষ, ওই 2-1 কোটি মানে একেবারে ভেতরের জঙ্গিগুলা ছাড়া, বিএনপি, আওয়ামী লীগ সবাই বলছে। বলছেন না শেখ হাসিনা এখন কত জনপ্রিয়, আর উনি কিন্তু আসছে। বাংলাদেশের সাথে স্থল সীমানার পর এবার নদীপথের সীমানায়ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও দিতে চায় প্রতিবেশী দেশ ভারত। সে কারণে প্রথমবারের মতো সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের সীমান্তে বেড়া দেবে দেশটি। এই লক্ষ্যে নির্মাণ কাজ শুরুর আগে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সুন্দরবন সীমান্তে বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে। এরই অংশ হিসেবে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল বা ডিজি প্রবীণ কুমার গত 11 থেকে 14 জুলাই সুন্দরবনের গভীর উপকূলীয় এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শনে গিয়েছিলেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেছেন। এদিকে বাংলাদেশ সীমান্তের সাথে লাগোয়া ভারতের উত্তরবঙ্গের চিকেন স্নেককে ঘিরে নতুন করে আরও পরিকল্পনা নিচ্ছে দেশটি। চিকেন স্নেককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজকর্ম সরেজমিনে দেখতে সেখানে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে 18 জুলাই এ নিয়ে শিলিগুড়ি উত্তরকন্যায় একটি বিশেষ বৈঠক হতে পারে। স্থল সীমান্তের পর সুন্দরবন এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চিকেন স্নেক নিয়ে নতুন করে পরিকল্পনার খবর ঠিক তখনই উঠে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দিল্লিতে বৈঠক করেছেন। প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশের সাথে লাগোয়া স্থল সীমানার পর নদী পথের সীমানায়ও সুরক্ষিত করতে চাইছে? বিশেষ করে চীনের অর্থায়নের তিস্তা প্রকল্প, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার মতো ইস্যুগুলোর সাথে সীমান্তে ভারতের এমন কড়া অবস্থান কি নতুন কোনো ইঙ্গিত দেয়? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের মোট দৈর্ঘ্য 4096.70 কিলোমিটার। এর মধ্যে 3239.92 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, যা মোট সীমান্তের 79.8%। এখনো 856 কিলোমিটারের মতো সীমান্ত এলাকায় বেড়া বসানো হয়নি। এই তথ্যটি ছিল গত বছরের ডিসেম্বরের, যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জির দল। চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গ সীমান্তের 600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বেশ গতি পায়।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ বন্ধ এবং অনুপ্রবেশ ঠেকানোর জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর কাছে সমস্ত ঝুলে থাকা জমি হস্তান্তর করার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং ভূমি সংস্কার বিভাগকে নির্দেশ দিয়েছিলেন। এই সিদ্ধান্তের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের ৯টি সীমান্তবর্তী জেলা জুড়ে ১,০২৪.৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে ১৭২.৬ কিলোমিটার শূন্য বা বেড়াবিহীন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিএসএফ। এবার নতুন খবর হলো, ভারত সরকার বাংলাদেশের সাথে লাগোয়া শুধু স্থল সীমানাই নয়, নদী পথের সীমানা সুরক্ষিত করতে চায়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত বরাবর সুন্দরবনের প্রায় ৯০ কিলোমিটার বেড়া দেওয়ার পরিকল্পনা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে বলে জানিয়েছেন ভারত সরকার এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সুন্দরবন বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বনভূমি, যা ভারত ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে বিস্তৃত এবং এটি দুই দেশের প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্রাচীর হিসেবে কাজ করে। দীর্ঘকাল ধরে এই অঞ্চলের ভূপ্রাকৃতিক জটিলতা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে একে কোনো স্থায়ী কাঁটাতারের বেড়া ছাড়াই উন্মুক্ত রাখা হয়েছিল। নদী, নালা, খাড়ি, মোহনা এবং জোয়ার ভাটার জলভূমি বেষ্টিত এই সীমান্তে কোনো ভৌত বাধা তৈরি করা প্রায় অসম্ভব বলে বিবেচনা করা হতো। কিন্তু চলতি মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুন্দরবনের ৯০ কিলোমিটার সীমান্তে প্রথমবারের মতো কাঁটাতারের বেড়া দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সুন্দরবনের প্রাকৃতিক ল্যান্ডস্কেপ অত্যন্ত জটিল এবং প্রতিকূল। এটি মূলত অসংখ্য মোহনা, জোয়ারের তীব্র স্রোত এবং ঘন ম্যানগ্রোভ বনের এক গোলক ধাঁধা। এই জলভূমিতে কোনো সাধারণ খুঁটি বা কাঁটাতারের বেড়া স্থাপন করা কৌশলগতভাবে অত্যন্ত দুঃসাধ্য কাজ। এ কারণে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ইতিমধ্যে এই প্রতিকূল ভূখণ্ডে কিভাবে টেকসই বেড়া নির্মাণ করা যায় তা খতিয়ে দেখতে একটি বিস্তারিত কারিগরি ও সম্ভাব্যতা যাচাই সমীক্ষা বা ফিজিবিলিটি অ্যান্ড টেকনিক্যাল স্টাডি শুরু করেছে। বিএসএফ এর ডিরেক্টর জেনারেল প্রবীণ কুমার গত ১১ থেকে ১৪ জুলাই সুন্দরবনের গভীর উপকূলীয় এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শন করেছেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এখন সুন্দরবনের নদীমাতৃক সীমানা পাহারা দেওয়ার জন্য ভারত মূলত ভাসমান সীমান্ত চৌকি বা ফ্লোটিং বর্ডার আউটপোস্ট বা এফবিওপি এবং বিএসএফ এর স্পিডবোট চালিত মেরিন পেট্রোলের উপর নির্ভর করে। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন, কেবল ভাসমান চৌকি দিয়ে অনুপ্রবেশ এবং ট্রান্স বর্ডার অপরাধ সম্পূর্ণ দমন করা সম্ভব নয়। অপরাধী চক্র নদীপথ এবং অসংখ্য খাড়ি ব্যবহার করে সহজেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে সুন্দরবনের ৯০ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা থাকলেও এর মধ্যে একটি বড় ধরনের পরিবেশগত আইনি বাধা রয়েছে। সুন্দরবনের প্রায় ৭১ কিলোমিটার দীর্ঘ সীমানা সরাসরি সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য বা প্রোটেক্টেড টাইগার রিজার্ভের সাথে সংলগ্ন। পরিবেশগত আইন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের শর্তানুযায়ী এই ৭১ কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের স্থায়ী কৃত্রিম অবকাঠামো বা কংক্রিটের নির্মাণ কাজ পরিচালনা করা নিষিদ্ধ। বন্যপ্রাণীর প্রাকৃতিক প্রজনন চক্র, অবাধ বিচরণ এবং ম্যানগ্রোভের নাজুকতা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই পুরো অঞ্চলে কঠোর পরিবেশগত বিধিনিষেধ বলবৎ থাকে। এ কারণে ভারত প্রথম পর্যায়ে অভয়ারণ্য বহির্ভূত প্রায় ১৯ কিলোমিটার স্পর্শকাতর স্থল ও আধা জলমগ্ন অংশে ভৌত বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৭১ কিলোমিটার সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণীর ক্ষতি না করে ভার্চুয়াল ওয়াল বা ডিজিটাল নজরদারি জোরদার করবে। এর অধীনে সেখানে অতিরিক্ত শক্তিশালী সার্চলাইট, উচ্চ রেজলিউশনের থার্মাল ইমেজিং ক্যামেরা এবং অত্যাধুনিক মেরিন পেট্রোলিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে সুন্দরবন সীমান্তে এমন অবিশ্বাস্য বেড়া দেওয়ার সিদ্ধান্ত যাচাইয়ের কাজ যখন চলছে, ঠিক তখনই ভারতের উত্তরবঙ্গের চিকেন স্নেকের নিরাপত্তা জোরদারে নতুন কিছু সিদ্ধান্ত নিতে শিলিগুড়ি যাচ্ছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭ জুলাই বিকেলে তিনি শিলিগুড়ি যাবেন। সেখান থেকে পরদিন বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাবেন অমিত শাহ। এরপর উত্তরকন্যায় পৌঁছে চিকেন নিয়ে ম্যারাথন বৈঠক করার কথা রয়েছে, এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। দর্শক, পশ্চিমবঙ্গের উত্তর অংশের শিলিগুড়ি করিডোর, ভূ রাজনৈতিক পরিভাষায় যাকে চিকেন স্নেক বলা হয়, এই চিকেন স্নেককে ভারতের জাতীয় নিরাপত্তা
কৌশলের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বলতম বিন্দুও বলা হয়। এই করিডোরটি মূলত 60 কিলোমিটার দীর্ঘ এবং এর সংকীর্ণতম অংশে প্রস্থ মাত্র 17 থেকে 22 কিলোমিটার। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে সংযুক্ত করার একমাত্র স্থল সেতু বা লাইফলাইন। এ কারণে এটিকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। শিলিগুড়ি করিডোরের ঠিক উত্তরে আছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ডোকলাম মালভূমি। 2017 সালে ডোকলাম সংকটের পর থেকে ভারতের সামরিক পরিকল্পনাবিদদের আশঙ্কা হলো সম্ভাব্য কোনো চীন ভারত যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনের পিপলস লিবারেশন আর্মি যদি উত্তর দিক থেকে মাত্র 130 কিলোমিটার অগ্রসর হয়ে এই সংকীর্ণ করিডোরটি অবরুদ্ধ করে ফেলতে পারে, তাহলে পুরো উত্তর পূর্ব ভারত এবং সেখানকার প্রায় 5 কোটি মানুষ মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে কারণে এই করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের দুশ্চিন্তা আছে। বিশেষ করে বাংলাদেশের 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এবং তারপর বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেড়ে যাওয়ায় দেশটির সরকার চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ভারতের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন শিলিগুড়ি করিডোরের ঠিক দক্ষিণে আছে বাংলাদেশের রংপুর বিভাগ। বাংলাদেশে যদি ভারত বিরোধী গোষ্ঠীর তৎপরতা বাড়ে, তাহলে এই করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই কারণে শিলিগুড়ি করিডোরের তাৎক্ষণিক প্রতিরক্ষা জোরদারের জন্য ভারত সম্প্রতি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় 3টি নতুন সামরিক গ্যারিসন বানিয়েছে। পাশাপাশি সেখানে ত্রিমাত্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। S-400 ট্রাম, AMRSAM এর মতো ড্রোন ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র এখানে মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির প্রতিরক্ষা ব্যবস্থায় এরই মধ্যে রাফাল ফাইটার এবং ব্রহ্মস মিসাইল মোতায়েন করা হয়েছে। এমনকি ভারতীয় রেলওয়ে শিলিগুড়ি করিডোরে একটি 35 কিলোমিটার দীর্ঘ মাটির তলদেশ দিয়ে আন্ডারগ্রাউন্ড বা পাতাল রেল লাইন তৈরি করছে। এই পাতাল রেল লাইন বানানো হচ্ছে যদি কখনো ভারী বোমা হামলা বা কামিকাজের ড্রোন হামলার শিকার হয়, তখন নিরাপদে ভারী সাজোয়া যান ও গোলা বারুদ সীমান্ত অঞ্চলে পৌঁছে দিতে পারবে ভারত। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব নিরাপত্তা কার্যক্রম তদারকির পাশাপাশি নতুন কিছু সিদ্ধান্ত নিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি যাচ্ছেন। এর মধ্যে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ এবং ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্তারা এই শিলিগুড়ি করিডোরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বেংডুবি সামরিক স্টেশন পরিদর্শন করেছেন এবং সামরিক প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আবার মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের পর বাংলাদেশের মিয়ানমার সীমান্তে ভারতের কালাদান প্রজেক্টের কাজ নতুন করে শুরু হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোকে ঘিরে ভারতের এমন তৎপরতার খবর এমন এক সময় উঠে আসছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। বিমস্টেক সদস্য রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আগে 15 জুলাই নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞরা মনে করেন শিলিগুড়ি নিরাপত্তা প্রকল্পগুলো স্থল সীমান্তের পাশাপাশি সুন্দরবনে কাঁটাতারের বেড়া দেয়া এবং সবশেষ কালাদান প্রজেক্ট প্রস্তুত হয়ে গেলে পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে তখন বাংলাদেশের স্থল ও জলসহ সব সীমান্তে ভারতের কড়া নজরদারি থাকবে, কারণ তখন বাংলাদেশের চারদিকেই ভারতীয় বাহিনীর উপস্থিতি থাকবে। বিশেষ করে কালাদান প্রজেক্ট হয়ে গেলে ভারতীয় বাহিনীর মিয়ানমার হয়ে ত্রিপুরা পর্যন্ত যোগাযোগের পথ তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করেন গত 2 বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রেক্ষিতে বাংলাদেশকে ঘিরে ভারতের চারপাশে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার বলয় জোরদার হচ্ছে। সামনে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প করা, ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে দুই দেশের মধ্যকার সম্পর্কের পরিস্থিতি আবারও নাটকীয় মোড় নিতে পারে। তার আগে কি ভারত বাংলাদেশের সবগুলো সীমান্ত সুরক্ষিত করার জন্যই একেবারে সুন্দরবনের গহীন বন পর্যন্ত ঘেরাও দিতে চাইছে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন। বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের সময়ে বারবার বলেছে একটা কথা, সেটা হচ্ছে ইঙ্গিত করেছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দিকে। এই চিকেন স্নেকের দিকে উল্লেখ করে ইঙ্গিত করে বলেছে যে এটা 22 কিলোমিটার চওড়া একটা ছোট্ট জায়গা, 80 কিলোমিটার লম্বা।
এই জায়গাটা কেটে দিয়ে দিলেই ভারতের যেটা উত্তর পূর্বের যে 8টা রাজ্য, 7 সিস্টার্স এবং সিকিম, এটাকে কেটে দেয়া যাবে। শুধু সেটাই নয়, এর সাথে এই জায়গাটা কেটে দিলে পুরো শিলিগুড়ি এবং তার উপরে দার্জিলিং ইত্যাদি এই পুরো জায়গাটা ভারত থেকে বিচ্ছিন্ন করার দিকে ইঙ্গিত করেছে বারবার বাংলাদেশ। সেই ইঙ্গিত, সেটা যে একদম কথার কথা ছিল না, সেটা আপনারা জানেন। পাকিস্তানের জেনারেলরা এসছেন, তাদের কাছে এই ম্যাপ যেটা তুলে দেয়া হয়েছে, তুলে দিয়েছেন কে? তখন মোহাম্মদ ইউনূস ছিলেন। তিনি যে ম্যাপ তুলে দিয়েছেন, সেই ম্যাপের মধ্যে দেয়া রয়েছে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের মধ্যে এই উত্তর পূর্বের রাজ্যগুলো, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ইত্যাদি বিরাট একটা অংশ সেগুলো নিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে মানসিকতা, সেই মানসিকতা যে বন্ধুসুলভ নয়, সেটা বোঝা গেছে তখনই। আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই এই বাংলাদেশের এই ভারত বিরোধিতা এর একটা ঝড় তৈরি হয়েছে। তারপর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, চলে গিয়ে সেখানটায় তারেক রহমান সাহেব এসছেন এবং তারেক রহমান আসার পর তার দিকে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পরেও সেই হাতকে অস্বীকার করে তারেক রহমানের সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, তারা তাদের যে ইচ্ছা, তাদের প্রণয়, সেটা তার হাত বাড়িয়েছে চীন এবং পাকিস্তানের দিকে এবং দূরে আছে তুরস্ক। তারা তো এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকছে না। না থেকে তারা কি করছেন, যে বাংলাদেশের যতগুলো সীমান্ত আছে ভারতের সাথে, বাংলাদেশের সীমান্ত তো 3 দিকে, 3 দিক কেন 3.5 দিকে ভারত রয়েছে। সুতরাং ভারত এখন চেষ্টা করছে এই পুরো পূর্ব সীমান্ত, পূর্ব উত্তর সীমান্তে শুরু হয়ে গেছে এক নতুন সামরিক অধ্যায়। মিজোরামের পাহাড়ে এর আগে 3টে গ্যারিসন হয়েছে, আসামে, বিহারে একটা এবং আমাদের পশ্চিমবঙ্গে। এর বাইরে আরও একটা গ্যারিসন এখন তৈরি হতে চলেছে মিজোরামে। এটা কি শুধুই একটি সেনা ছাউনি, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় ভূ রাজনৈতিক হিসাব? গত 1 বছরে 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী বক্তব্য বেড়েছে। যেটা বলছিলাম, চিকেন স্নেক নিয়ে নানা রকম হুমকি এসছে, এমনকি চীনকে দিয়ে বলে পাঠানো হচ্ছে নানা রকম কথা। কি কথা? লালমনিরহাটে সেখানে পরিত্যক্ত বিমানবন্দরটিকে নতুন করে গঠন করা হবে, দায়িত্ব দেওয়া হবে চীনকে। সেখানে আবার ড্রোন তৈরির কারখানা হবে। লালমনিরহাট ছেড়ে আবার দেখুন তিস্তা প্রকল্প, তিস্তা মহাপ্রকল্প, সেটাও আবার দেওয়ার কথা চলছে এবং কথা অনেকটা এগিয়েছে, চীনকে দেওয়ার কথা। এই প্রকল্পগুলো পেলে চীন এসে চিকেন স্নেকের একেবারে কাছাকাছি এসে ঘাঁটি গেড়ে বসবে। এর ফলে ভারতের উত্তর পূর্বকে আরও শক্ত করে রাখার, তার নিরাপত্তার ব্যবস্থা করছে ভারত। এবং এইসব গুরুত্বকে, এইসব বক্তব্য বাংলাদেশের তাদের কাজকর্ম দেখে মিজোরামে নতুন একটি গ্যারিসন তৈরি হচ্ছে। ভারত কেন নতুন গ্যারিসন বানাবে? উত্তর পূর্বে ভারতের যথেষ্ট সেনা এবং যোগাযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে যথেষ্ট সেনা থাকলেও সেনার স্ট্র্যাটেজিক কিছু পয়েন্টে সেনা মোতায়েন করা, তাদের ব্যবস্থা রাখা, সেনার ছাউনি তৈরি করা, এগুলোর দরকার হয়। আধুনিক যুদ্ধে অনেক সময় অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অবস্থান কোথায় আছে। একটি সঠিক জায়গায় স্থাপিত গ্যারিসন কয়েক হাজার অতিরিক্ত সৈন্যের সমান কৌশলগত সুবিধা দিতে পারে। মিজোরামের দিকে এটা কিভাবে আছে? মিজোরামের দিকে তাকান। পশ্চিমে বাংলাদেশ, পূর্বে মিয়ানমার,
দক্ষিণে আবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল। অর্থাৎ এটি এমন একটি রাজ্য যেখান থেকে পূর্ব এবং পশ্চিম দুদিকেই নজর রাখা সম্ভব। এ কারণেই মিজোরাম ভারতের স্ট্র্যাটেজিক ব্যালকনি। এর সঙ্গে যোগ করুন মিয়ানমারের অস্থিরতা, সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি, অস্ত্র মাদকের চোরাচালান, বাংলাদেশের সীমান্তে বেড়া নিয়ে টানাপোড়েন, আবার চীন তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যেমন তাদের যোগাযোগ রয়েছে, তাদের সাথেও আছে, আবার আরাকান আর্মির সাথেও রয়েছে তারা। ফলে সব মিলিয়ে ভারত যদি উত্তর পূর্বে অতিরিক্ত সামরিক অবকাঠামো গড়ে তোলে তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়, বরং সেটাই স্বাভাবিক। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে তৈরি হচ্ছে ভারত মিজোরামে নতুন গ্যারিসন তৈরি করছে, এইখানে উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এর উত্তর, এমন কোনো সরকারি প্রমাণ নেই যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারত ও বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বন্ধু প্রতিবেশী রাষ্ট্র। বাণিজ্য চলছে অল্প বিস্তর, সীমান্ত নিয়ে বৈঠক চলছে, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত। তবে সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে সেটা অস্বীকার করা যায় না। আর এই ফাটলের জন্যেই ঢাকায় বা ভারতের পক্ষ থেকে যাকে হাই কমিশনার করে পাঠানো হয়েছে সেই দীনেশ ত্রিবেদী সাধারণ কোনো হাই কমিশনার হিসেবে সেখানে যাননি। তাকে যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। অর্থাৎ বাংলাদেশে কোনো কিছু ডেভেলপমেন্ট হলে তিনি সরাসরি সেটা প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট লাইন, যেটা সাধারণভাবে হাই কমিশনারদের থাকে না। তারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারা তাদের খবরাখবর দেন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে সহজ চোখে দেখছে না, ঝুঁকির চোখে দেখছে। আর প্রতিটি রাষ্ট্র সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে তাদের পরিকল্পনা তৈরি করে। এটাই রাষ্ট্রনীতির স্বাভাবিক নিয়ম, আর ভারত সেটাই করছে মিজোরামে। শিলিগুড়ি করিডোরের কথা প্রসঙ্গত আসবেই। উত্তর পূর্বে রাজ্যের কথা যখন হচ্ছে, আমি আগেই বলেছি ভারতের উত্তর পূর্বের 8টি রাজ্যকে ধরে রেখেছে এই যে সরু জায়গাটা। এই কারণেই ভারত বহু বছর ধরে শুধু সেনা নয়, রেল, সড়ক, বিমান ঘাঁটি, সেতু এবং লজিস্টিক যে পরিকাঠামো অবকাঠামো সমস্ত কিছুতে বিপুলভাবে বিনিয়োগ করছে। কিন্তু গত 2 বছরে বাংলাদেশের দিক থেকে ওইসব উস্কানিমূলক মন্তব্য আসার ফলে ভারত এখন অন্যভাবে এই বিষয়টিকে দেখছে এবং সেটাকে হুমকি হিসেবে বিশ্লেষণ করেছে বাংলাদেশের সমস্ত ব্যাপারগুলোতে। এর ফলে দেখুন, সামরিক পরিকল্পনার একটা মৌলিক নীতি হচ্ছে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। অর্থাৎ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকো, কিন্তু আশা করো যে সে পরিস্থিতি ঘটবে না। আমি বারবার একটা কথা বলি, ভারত কখনোই আক্রমণকারীর ভূমিকায় আসবে না যতক্ষণ না ভারত নিজে আক্রান্ত হচ্ছে। সেই আক্রান্ত হওয়াটা সেটা বিভিন্নভাবে হতে পারে। সেটা যে যুদ্ধের মাধ্যমে আক্রান্ত হওয়া, প্রত্যক্ষ যুদ্ধ তা নয়, ছদ্মযুদ্ধ, সন্ত্রাসী যুদ্ধ, যেটা নিয়ে কিছুদিন আগে অপারেশন সিন্দুর করতে বাধ্য হয়েছে ভারত, তেমন কিছু যদি বাংলাদেশের তরফ থেকে হয়, ভারত কিন্তু তার ব্যবস্থা নেবে। তার জন্যে আজকে মিজোরামে এই যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি। এবার বলি, মিজোরামে ইতিমধ্যেই উত্তর পূর্বে ইতিমধ্যেই সেনাবাহিনীর ব্যাপক স্থিতি রয়েছে, উপস্থিতি। তবু ওই যে বললাম মিজোরামের একটা আলাদা গুরুত্ব আছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার, 2 সীমান্তের মাঝখানে অবস্থান করে মিজোরাম। এমন একটি এলাকা যেখান থেকে সীমান্ত পরিস্থিতি, মানবিক সংকট, চোরাচালান, বিদ্রোহী গোষ্ঠীর গতিবিধি
এবং দুর্যোগ সব ক্ষেত্রেই দ্রুত সাড়া দেয়া সম্ভব। এটিকে লজিস্টিক সুবিধা বলে। মিজোরামের আরও একটা সুবিধা, এখান থেকে শিলিগুড়ির দিকেও যেমন সে তার যোগাযোগ রাখতে পারবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রথম যে দুটো চিকেন স্নেক বাংলাদেশের আছে, হেমন্ত বিশ্ব শর্মা বেশ কিছুদিন আগেই এ কথাটা বলেছেন। একটা চিকেন স্নেক হচ্ছে রংপুর ডিভিশন, সেটা কেটে দিয়ে দিলেই রংপুর ডিভিশন কাটলেই দেখা যাবে ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডর অনেক বড় হয়ে গেছে, অনেক চওড়া হয়ে গেছে। এবং আর একটা চিকেন স্নেক কোথায় বাংলাদেশের, সেটা হচ্ছে ত্রিপুরার ওখান থেকে সোজা নিচে নেমে যাওয়া চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগর, ওটা শিলিগুড়ির থেকেও ওই দূরত্বটা কম। ওখান থেকে মাত্র শিলিগুড়ির এখান থেকে যেখানে সব থেকে সরু জায়গা যেখানে শিলিগুড়ির ওখানে, সেটা 22 কিলোমিটার, কিন্তু সেটা আবার 50-60 কিলোমিটার চওড়াও রয়েছে। কিন্তু বাংলাদেশের এই সেকেন্ড চিকেন স্নেক সেটা 20 কিলোমিটার চওড়া, এবং এইটা ফেনী নদীর ওখান দিয়ে কাটলেই বাংলাদেশ আলাদা। আর মিজোরামের অবস্থানটা এমন যেখান থেকে সে দুদিকেই সমানে তার এই মিজোরামের গ্যারিসন থেকে এদিকে আসবে যে রংপুর ডিভিশনের দিকেও, এই চিকেন স্নেকের দিকেও তার ওখান থেকে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে, আবার ওদিকে ত্রিপুরার ওখানের ওদিক দিয়েও লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। প্লাস এর সাথে রয়েছে মিয়ানমারের সাথে তার সংযোগ, ফলে সব কিছুর মধ্যে মিজোরামের গুরুত্বটা খুব বেশি করে দেখা যাচ্ছে। এই গুরুত্ব শুধু আজকে দেখা যায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই 1971 সালেও ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেনা, রসদ, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বটা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল। কারণ তখনও তো ছিল একটাই উদ্দেশ্য, বাংলাদেশের পাকিস্তানি সেনাদেরকে পরাজিত করা। তারা কোথায় ছিল? বাংলাদেশে ছিল, ছড়িয়ে ছিল উত্তর পূর্বের সীমান্ত দিয়েও। সুতরাং সেই যুদ্ধ ভারত জিতেছিল শুধু সাহসের জোরে নয়, জিতেছিল সুসংগঠিত পরিকল্পনা, অবকাঠামো, রেলপথ, সড়কপথ, বিমান ঘাঁটি, দ্রুত রসদ সরবরাহের সক্ষমতার কারণেও। কিন্তু সেই কারণগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল না, প্রয়োজন আরও বেড়েছে সেই প্রয়োজন বর্তমানে। আগের অভিজ্ঞতা এবং বর্তমানের পরিস্থিতি এটাতেই হচ্ছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় মিজোরাম একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। আজ যদি দক্ষিণ এশিয়ায় কোনো বড় নিরাপত্তা সংকট তৈরি হয়, সেটি সীমান্ত সংঘর্ষ হতে পারে, ব্যাপক শরণার্থী প্রবাহ হতে পারে, কিংবা সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের প্রথম কাজ আক্রমণ যেমন নয়, আক্রমণের সাথে সাথে কিংবা তার সাথে হচ্ছে নিজের সীমান্তকে সুরক্ষিত রাখা, সেনা ও সরঞ্জাম দ্রুত যেখানে পাঠানো যায় সেই সবগুলো দেখা। আর এই সবের জন্যেই আজকে এখানে মিজোরামের গ্যারিসনের দিকে খুব বড় নজর এসেছে বলে ভারতের সামরিক সূত্র থেকে আমরা জানতে পারছি। মিজোরামের সম্ভাব্য গ্যারিসন থেকে ভারতের প্রচুর লাভ। বললাম যে দুদিকের বাংলাদেশের দুটো চিকেন স্নেকেই সেখান থেকে রসদ এবং যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেয়া তাদের পক্ষে সম্ভব। সীমান্ত ব্যবস্থাপনা সেটাও ত্বরান্বিত হতে পারে, সমন্বিত হতে পারে, সংকটের সময় সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়তে পারে। সব কিছু মিলিয়ে মিজোরামের একটা জিনিস সেখানটায় আজকে আপনারা দেখবেন, মিজোরাম কিন্তু হচ্ছে এটা যে মিজোরামের ক্ষেত্রে আলাদাভাবে করা হচ্ছে তা না। ভারত গত 1 দশকে সীমান্ত অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করেছে। লাদাখ, অরুণাচল, সিকিম সব জায়গাতেই রাস্তা, সেতু, টানেল, অগ্রবর্তী ঘাঁটি, বিমান অবকাঠামো সব উন্নত হয়েছে। এমনকি ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে সেখানে বিরাট রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারত, এবং তার জন্যে ভারত ইতিমধ্যেই টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার সব কিছু দেয়া হয়ে গেছে। এই বৃহত্তর প্রবণতার মধ্যেই
দেখতে হবে মিজোরামের সম্ভাব্য গ্যারিসনকে। একটা গুরুতর একটি প্রশ্ন এখানে রয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি ভারত চীন প্রতিযোগিতা বাড়ে, মিয়ানমারের অস্থিরতা বাড়ে, যদি চট্টগ্রাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবার মিলিত একটা টানাটানি থাকে ওখানটায়, তাহলে কি হতে পারে ভারতের? ভারত সেই ব্যাপারটা মাথায় রেখে এগিয়ে চলেছে। দেখুন, ভারতের আর একটা জিনিস এখানটায় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর প্রসঙ্গ। বিআরআই এর মূল লক্ষ্য হলো অবকাঠামো, বাণিজ্য, সংযোগ বৃদ্ধির সাথে সাথে তাদের উপস্থিতিকে বাড়ানো, চীনের উপস্থিতি। কিন্তু ভারত বহু বছর ধরে বলে আসছে যে এই বিআরআই এর ভারত কিন্তু সহজ চোখে দেখছে না। চীন মিয়ানমারে বন্দর, সড়ক, অর্থনৈতিক করিডোরে বিনিয়োগ করেছে, বাংলাদেশেও বিরাট বিনিয়োগ করেছে চীন, এবং তার ফলে এখন মিয়ানমারের গৃহযুদ্ধের পরিস্থিতি নিয়ে সেখানে সরকারি পক্ষ, সরকার বিরোধী পক্ষ, দুই পক্ষকেই চীন সাপোর্ট দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের কাছে মিজোরাম তার গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে। এটা একটা ফরওয়ার্ড লজিস্টিক জোন হিসেবে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ প্রয়োজনে সীমান্তে মিজোরাম গ্যারিসন থেকে সমস্ত কিছু করা যাবে। বাংলাদেশ প্রসঙ্গে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এই গত 2 বছরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গাতে তলানিতে এসে নেমেছে। সুতরাং ভবিষ্যতে এটা যদি আরও নিচে চলে যায় যদি, তাতে ভারতকে এগিয়ে আসতেই হবে, ভারতকে অন্য ব্যবস্থা নিতেই হবে। আর এই চূড়ান্ত তৎপরতা ভারতের যেটা নিয়েছে সেটা বুঝিয়ে দেয় এনিথিং মে হ্যাপেন ইন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ। যুদ্ধের পদধ্বনি ভারত বাংলাদেশের মধ্যে এখনো ওঠেনি, এটা ঠিকই, কিন্তু বাতাস যে ক্রমশই এবং অত্যন্ত দ্রুত খুবই গরম হয়ে উঠছে, উত্তপ্ত হয়ে উঠছে, এটা মানতেই হয়। যে কোনো মুহূর্তে যে কোনো রকমের, এমনকি অপারেশন সিন্দুরের মতো একটা সন্ত্রাসবাদী ঘটনাও যদি ঘটে, ভারত কিন্তু বাংলাদেশকে সহজে ছাড়বে না। এটা মনে রেখেই মিজোরামের গ্যারিসন তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে বলেছেন যে ইন্ডিয়া তাকে প্রত্যাবর্তনের বিষয়টি ইন্ডিয়ার সদিচ্ছার উপরে নির্ভর করে। শেখ হাসিনা নিজেই তো বলছেন যে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। আবার সরকার এও বলছে যে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি আসলে তাকে গ্রেফতার করা হবে। বিষয়টা আসলে কোন দিক করাচ্ছে বলে আপনার ধারণা, অ্যাডভোকেট মহসিন রশিদ? এখানে সৎ ইচ্ছা বলে কিছু নাই। এরা যে এক্সট্রাডিশন চাচ্ছে যে ট্রিটির আন্ডারে, এটা 2013 সালে এই ট্রিটি সই করা হয়েছে এবং এটা করেছেন তৎকালীন আমাদের হোম মিনিস্টার আলমগীর সাহেব। এইটা 11 পাতার একটি ডকুমেন্ট, 11 পেজেস। এর মধ্যে এটা 26 আর্টিকেলস, ইফ আই এম নট মিস্টেকেন। এইটা যদি কেউ পড়ে, আমার মনে হয় এটা হোম মিনিস্টারও পড়েন নাই, পররাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন উনিও পড়েন নাই, আর বাকি ল মিনিস্টার বা চিফ প্রসিকিউটর কেউই পড়ে নাই। দ্য প্রবলেম উইথ দিস ইজ, এটা অবশ্য একবার অ্যামেন্ড করা হয়েছে 2016-তে। দ্য প্রবলেম উইথ দিস এক্সট্রাডিশন ট্রিটি ইজ যে আপনি এক্সট্রাডাইট করতে পারবেন ওদেরকে, বা ওদের এক্সট্রাডিশন চাইবেন যেটার বিচার হয়েছে বা যেটা ক্রাইম এমন আছে যে এই ক্রাইমটি বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। নাও Sheikh Hasina has been convicted and sentenced by ICT, which is totally illegal, completely unconstitutional active tribunal. যে ট্রাইব্যুনালের কোনো
আহ, ইয়ে কোনো মানে এই ট্রাইব্যুনালটা ক্রিয়েটই করা হয়েছিল যে কারণে, ওই কারণটা ডাজ নট এক্সিস্ট। এটা 2009-এ এমেন্ড করেছে, 2024-এ এমেন্ড করে এইসব ফাইজলামি চলছে এই ট্রাইব্যুনালে, মামলা টামলা এইটা। তো ওরা এই কারণ, যেহেতু দের ইজ নো আইসিটি ইন ইন্ডিয়া, দে ডু নট হ্যাভ সিমিলার ডুয়াল ইয়েতে নাই, কাজী দ্যাট ইজ নাম্বার ওয়ান, দ্যাট এক্সট্রাডিশন হবে না, ফরগেট ইট, সিম্পলি ফরগেট ইট। নাম্বার টু যেটা আছে সেটা হলো যে যদি ইট ইজ ডিটারমিন্ড যে একটা পলিটিক্যাল কারণে আপনি কাউকে ট্রায়াল করছেন বা কিছু করছেন, দেন ওই ব্যাপারে কোনো এক্সট্রাডিশন হবে না। সো এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনা will not be extradited because শেখ হাসিনা is not a criminal. শেখ হাসিনা ইন্ডিয়াতে একজন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে আছেন, উনি ওই প্রটোকল নিয়ে আছেন। উনার ওইখানে কি উনি অ্যাসাইলাম চেয়েছেন? উনি কি কোনো রেফিউজি স্ট্যাটাস চেয়েছেন ইন্ডিয়ায়? তা তো চান নাই। উনি কি নিজে এখান থেকে পালিয়ে গেছেন? তা তো জানেন নাই। উনাকে প্রটোকল সহকারে অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আমরা ওনাকে দিল্লির হেফাজতে রেখে এসেছি। কে রেখে এসেছে? স্টেট রেখে এসেছে, আমাদের স্টেট বাংলাদেশ। এবং she was received with full protocol and honor by Ajit Doval, যার স্টেটাস হচ্ছে মন্ত্রী স্টেটাস। এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, উই হ্যাভ আ ডি জুরে প্রাইম মিনিস্টার যিনি ইলেকশনের মাধ্যমে এসেছেন, বাট this is a situation which has never happened anywhere, that you have a de facto and a de jure prime minister. কাজে এই যে এক্সট্রাডিশনের কথা বলছে, এরা ওই ট্রিটিটা পড়ে নাই, আর যদি পড়ে থাকে তাহলে বুঝতে পারে নাই। এই কারণে ইন্ডিয়ান স্পোক্স পারসন জাসওয়াল এইভাবে জিনিসটাকে বলছেন যে আমরা এক্সামিন করছি, ইটস এ লিগ্যাল ইস্যু। হ্যাঁ, উনি স্পষ্ট ভাষায় বলছেন না যে না, এই এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। ডিপ্লোম্যাট, তো উনি ডিপ্লোম্যাটিক ভাষায় উনি বলছেন। আপনি যতবার জিজ্ঞেস করবেন উনি একই কথা বলবেন যে ইটস এ লিগ্যাল ইস্যু এবং আমরা এটাকে দেখছি। So you cannot extradite Sheikh Hasina under the 213 treaty, এবং আমি অনুরোধ করব যে যারা এসব কথা বলে, they must read the treaty, understand the treaty, যে ওই ট্রিটির মধ্যে কি আছে আর কি নাই। নাম্বার ওয়ান ইস্যু হলো দ্যাট আইসিটি ইন্ডিয়াতে নাই এরকম কোন ট্রাইব্যুনাল, এই জিনিসগুলি নাই। এটা যদি অর্ডিনারি আইনে ট্রাই করতো মার্ডার বা হোয়াট এভার, তাহলে ইন্ডিয়াতে অর্ডিনারি ট্রায়াল মার্ডারের একটা ইয়ে আছে ওইখানে, তো এটা তখন এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে পড়তো। নাও হ্যাভিং সেড দিস, আপনাকে বুঝতে হবে যে এই যে আইসিটি রায় দিয়েছে, did the International Crimes Tribunal consider the fact, আপনি তো ওনাকে অ্যাবসেন্সিয়ায় ট্রাই করেছেন, উনি পলাতক, আপনি কিভাবে উনাকে ট্রাই করতে পারেন পলাতক হিসাবে? বিকজ উনি তো পালায় নাই, উনি উনাকে রেখে এসেছে। কে রেখে এসেছে? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওই সময় যারা এই রিপাবলিককে হ্যান্ডেল করতেছিলেন, ওই সময় কিন্তু ইউনুস নাই, ওই সময় রাষ্ট্রপতি আছেন এবং আর্মি ওয়াজ হ্যান্ডলিং। জেনারেল ওয়াকারুজ্জামান was the most powerful person at the time. তো আপনি উনাকে রেখে এসেছেন, আপনি কিভাবে উনাকে ট্রায়াল করেন পলাতক হিসাবে? যে উনি পলাতক, আপনি তো উনাকে সুযোগ দেন নাই,
আর ওনাকে যদি ট্রায়াল করতে চেয়েছিলেন, অফকোর্স আমি আইসিটি কে ইনলিগাল বলছি, আনকনস্টিটিউশনাল বলছি, তারপরে আমি আর্গুমেন্টের খাতিরে, যুক্তি তর্কের খাতিরে আমি বলি, আপনারা কি গভর্নমেন্টকে বলেছেন যে ওনাকে নিয়ে আসেন, আমরা ট্রায়াল করব? আপনি কি আমাদের হাই কমিশনের মাধ্যমে ওনাকে কোনো নোটিশ, সামান্স, কিছু সার্ভিস করেছেন যে আপনি আসুন? আর ওনার আশা তো উনি চাইলেই চট করে চলে আসবেন তা তো না, বিকজ ওনার আশা ডিপেন্ডস অন লট অফ স্ট্র্যাটেজিক কনসিডারেশনস এর উপরে ওনার আশাটা হবে। তো আমি বলি যে এই যে বলছে যে ওনার কোনো আপিলের নাই, ওনার কোনো কিছু নাই, এই দেখেন উনি আসার পর কি ধরনের পরিস্থিতি দাঁড়ায়, যে এই আইসিটিটা থাকে কি না থাকে, না জনস্রোতে এটা চলে যাবে, কে থাকে না, এই জিনিসগুলি তো দেখতে হবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলি, যেহেতু রাষ্ট্র, the People's Republic of Bangladesh, the state has taken the Prime Minister of Bangladesh এবং ওনাকে রেখে এসেছে, এইটা তো এমন না যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতন তুলে নিয়ে গেছে। নো, আপনি আপনার এয়ারক্রাফটে, you have used your helicopter to transport her from গণভবনে to গণভবনের থেকে আপনি নিয়ে গেলেন কোথায়? তেজগাঁ। আপনি এয়ারফোর্স বেসে সেখানে নিয়ে গিয়ে 6130-তে আপনি নিয়ে গেছেন। এখন আপনি যে নিয়ে গেছেন, এইটা কি বুঝতে পারে না জনগণ বা লোক বুঝতে পারে না যে আপনি যখন নাকি নিয়ে গেছেন, আপনি নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে, দোজ হু ম্যাটার, ওদের সাথে আপনি আলাপ আলোচনা করে উনাকে নিয়ে গেছেন। এখন উনাকে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে, নাহলে উনি আসবেন ওনার ইচ্ছা মতন আসবেন, ডিসেম্বরের মধ্যেই উনি আসবেন। তো আমার গভর্নমেন্টকে যদি একটু বুদ্ধি শুদ্ধি হয়, if they can understand the situation which will happen, তাহলে ওদের উচিত হবে ওই সিচুয়েশনটি অ্যাভয়েড করে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে যেভাবে নিয়ে গেছেন, আলাপ আলোচনা করে রেখে এসেছেন, ওইভাবে আলাপ আলোচনা করে, ওই ট্রাইপার্টাইট আলাপ আলোচনা করে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। আর তা যদি না করেন, বিকজ দের লট অফ ইস্যুস, ওনার সিকিউরিটির ইস্যু আছে, উনি আসলে কোথায় থাকবেন, উনি কোন কোর্টে কিভাবে সারেন্ডার করবেন, ওনার লয়ার্সরা কে হবে, উইল দেয়ার বি আ রিট্রায়াল, কিভাবে করবেন, এই জিনিসগুলি আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। আর তা যদি না করেন, তাহলে she will come on her own, এবং উনি কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস করে আসবেন? Will the government of Bangladesh provide her security? না যাদের কাছে আপনি আমানত হিসাবে ওনাকে রেখে এসেছেন, তারা সিকিউরিটি প্রোভাইড করবে ওনাকে বাংলাদেশের মধ্যে? এগুলি জটিল প্রশ্ন, এইগুলি আপনাকে আলাপ আলোচনা করতে হবে যে কিভাবে উনি আসবেন। আপনি তো ওনার প্লেনে কে কে গেছে একটু ম্যানিফেস্টো দেখেন, দেখাতে বলেন। ওইখানে তো ওনার সাথে ওনার সিকিউরিটিও গিয়েছে, এসএসএফ সাথে ছিল এবং ওনাকে সিকিউর অবস্থায় রেখে এসেছে। তো পূর্ণিয়া, ইটস এ জটিল ইস্যু, ইট ইস অ্যান ইস্যু দ্যাট দিস গভর্নমেন্ট উইল হ্যাভ টু হ্যান্ডেল। আর আমি বারবার বলছি যে শেখ হাসিনা ইজ এ ভেরি হট পোটাটো, এত সোজা না, এত সিম্পল না। শি ইজ ইন্টেলিজেন্ট, শি ইজ নট এ কাওয়ার্ড, শি ইজ আ ভেরি ব্রেভ উমেন, শি ইজ আ ভেরি ব্রেভ উমেন। এবং উনি জানেন, শি ইজ ভেরি ইন্টেলেকচুয়ালি, শি ইজ ভেরি সাউন্ড।
জি করবো। স্যার, আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত যেভাবে হ্যান্ডেল করবে বলে বলছে, মন্ত্রীরা যেটা বলছেন যে উনি বর্ডারে ঢুকলেই অ্যারেস্ট করা হবে, এইসবের মধ্যে দিয়ে কি দেশটাকে সংঘাত সংঘর্ষের দিকে নেওয়া হচ্ছে? জি, এই মুহূর্তে না, জুলাই মাসে বা অগস্ট মাসে না, বাট এট দি এন্ড অফ দ্য ডে আরো কিছু দিনের পর সংঘাত তো হবেই। আপনি যদি আওয়ামী লীগকে, তাদেরকে যদি রাজনীতি না করতে দেন, আপনি যদি ওই যে নোটিফিকেশন, ইউনুসের যে নোটিফিকেশনটা আছে, ওই নোটিফিকেশনটা যদি থাকে, আপনারা যদি লিফট না করেন, আপনাদের জন্য ভালো হবে, সরকারের জন্য। এন্ড আই এম শিওর তারেক রহমান ইজ অ্যান ইন্টেলিজেন্ট ফেলো, হি ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট দেন হিজ ক্যাবিনেট, হি ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট দেন হিজ এমপিস। So Tariq Rahman will take a correct decision at the correct time, এবং সেই ডিসিশন নিয়ে হয়তো এই নোটিফিকেশনটা তুলে ফেলবেন। তুলে ফেললে যেটা হবে, সবকিছু ওপেনে হবে, আর না হলে উই আর হেডিং ফর ভেরি ব্যাড টাইমস, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে পারে। স্যার, একটা জিনিস খেয়াল করবেন যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই দিনও দেশের 6টা জেলায় সেনাবাহিনী নামানো হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের শক্ত অবস্থা আছে নিঃসন্দেহে। এই জুলাই যারা আন্দোলন পুঁজি করে পরে ব্যবসা করে, এরা বলে, কথায় কথায় বলে যে প্রয়োজন হলে তারা গিয়ে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিবে, কিন্তু সেই গোপালগঞ্জে আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচিও ছিল না। আজকে 16ই জুলাই, গত বছর এই দিনে গোপালগঞ্জে 5 জনকে হত্যা করা হয়েছিল। ইউনূস সরকার করেছিল সেই কাজটা, এবং সরাসরি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। এখন গোপালগঞ্জে বিজেপি মোতায়েন করতে হয়েছে গোপালগঞ্জে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য। মানে ভেতরে কি এমন কোনো একটা কিছু ফেপে আছে যেটা যে কোনো সময় বাস্ট আউট হতে পারে, এরকম কিছু? না না, ইমিডিয়েটলি আমি কিছু দেখছি না, তবে গভর্নমেন্ট ভয়ে আছে। যখন থেকে শেখ হাসিনা এই ঘোষণাটা দিয়েছেন, দেখেন শেখ হাসিনার সাথে তো আমার কথা নাই, দেখা নাই, বার্তা নাই, আমি তো ওনার বিরুদ্ধে ছিলাম, অনেক বিরোধিতা করেছি, কিন্তু কি করব, আমরা এমন একটি সরকার এই দেশে নিয়ে আসলাম, ইউনূস সরকার, এবং যে ভাবে এই সরকারটি চলছে, ইট appears that it's an extension of the ইউনূস সরকার। এইখান থেকে বিএনপি, তারেক রহমান সাহেবকে বেরিয়ে আসতে হবে, এবং উনাকে ওই এক্সটেনশন থেকে বেরিয়ে এসে যা যা করেছে ইউনূস সরকার, ওইটাকে উল্টে দিয়ে উনাকে প্রপারলি করতে হবে। যেমন প্রোভাইড আওয়ামী লীগ, আরো যে দলগুলি আছে যারা কাজ করতে পারছে না, ওদের কাজ করতে দেন। আপনি যে আইসিটিতে লোকজনকে ধরে রেখেছেন, আজ 2-2.5 বছর হয়ে গেছে, কারোর বয়স 80, কারোর বয়স 70, এদেরকে আপনি বেল দিচ্ছেন না কেন? এরা তো পালাবে না, পালানোর তো সুযোগ নাই, বিকজ ওরা তো সবসময় আপনাদের নজরদারিতেই থাকবে। তো এত ভয় কেন যে ওদেরকে আপনি জেলের ভিতরে এইভাবে রেখেছেন? সো আমার কথা হচ্ছে যে প্লিজ চেঞ্জ দ্যাট এনভায়রনমেন্ট। ওই যে ক্লাইমেট যেটা একটা ক্রিয়েট করে গেছে ইউনূস সরকার, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, হ্যাঁ, এইটার থেকে প্লিজ বেরিয়ে আসেন। প্লিজ, অফকোর্স ওইটার মধ্যে আমাদের বর্তমান যিনি ল মিনিস্টার আছেন, হি ওয়াজ পার্ট অফ ইট, বিকজ উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন ওই সরকারে। অফকোর্স খলিলুর রহমান, ফরেন মিনিস্টার, পার্ট অফ দিস। তো এদেরকে তো এই জিনিসগুলি, এই জন্যই তো বলা হয় ইটস এন এক্সটেনশন অফ দি ইউনূস গভর্নমেন্ট। এইটার থেকে বেরিয়ে এসে তারেক রহমান সাহেব খুব যেভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজ আছে, যেভাবে উনি কাজকর্ম করছেন, খুব খারাপ না। উনি যেভাবে মন্ত্রীদেরকে নির্দেশনা দেন, সেটাও খারাপ না, খুব ভালো। আর যেভাবে উনি কিছু বয়স্ক লোকজনকে মন্ত্রী করেন নাই, এই কারণেই করেন নাই যে বিং 60, 61, 62, উনাকে ওদেরকে 70 বছর বা 80 বছরের বয়স্ক লোকজনকে যদি নির্দেশনা হয়, উনি যদি ওদেরকে মিনিস্টার করেন, তাহলে নির্দেশনা দেবেন, খারাপ লাগবে উনাকে। এসব নানান চিন্তাধারা করে উনি কাজ করছেন, এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ উনি এই এনভায়রনমেন্টটা চেঞ্জ করবেন, এই ক্লাইমেটটা চেঞ্জ করবেন। বিকজ উনি যদি এখনো
ইসে থাকেন দেখ না গভর্নমেন্ট বিএনপি যে আমরা রিভেঞ্জ নেব, আমরা ওদেরকে কোনো ছাড় দেব না, তাহলে ঠিক আছে, রিভেঞ্জ উইল ব্রিং রিভেঞ্জ। আপনি আম গাছ লাগালে সেখানে তো কমলা লেবু হবে না। So if you think that you will take revenge, then revenge will be get revenge. It will bring it back to you. And হয়তো কোন ইস্যু হবে, আপনাকে মনে রাখতে হবে that আওয়ামী লীগ বা শেখ হাসিনা is backed by a power. That power is a military power. That power is an economic power. যার সাথে সবাই কাজ করতে চায়। কয়েকদিন আগেও চাইনিজ ফরেন মিনিস্টার এসেছিলেন, উনি দেখা সাক্ষাৎ করে গেছেন, বিকজ ব্রিক্স আসতেছে সেপ্টেম্বরে, ইউ গট দ্য ব্রিক্স। চাইনাও চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে একটি সম্পর্ক এমন হোক যেন ব্রিক্সটা ভালোভাবে করা যেতে পারে। ইটস এ ব্রিক্স সামিট, ইটস নট এ ব্রিক্স ফরেন মিনিস্টার। ওটা তো মিটিং হবেই সামিটের আগে, কিন্তু এই জিনিসগুলি তো সবাই চতুর্দিকে খেয়াল রেখে, আমার মেম্বারশিপ স্পেন্ডিং, বাংলাদেশের মেম্বারশিপ স্পেন্ডিং। কিন্তু আর যদি কেউ মনে করে, চায়না একটি স্টেটমেন্ট দিয়েছে, আমি দেখেছি, চায়নার ওই স্টেটমেন্টটা ইজ জাস্ট দে উইল গিভ ইউ মোরাল সাপোর্ট, দে উইল নট কাম এন্ড ফাইট ফর ইউ। চায়না ডাজ নট ডু দ্যাট। চায়না কোনো সময় করে না। চায়না ইজ এ সিভিলাইজেশনাল পাওয়ার। চায়না হ্যাজ এ স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজিতে তারা কাজ করে। আপনি কি মনে করেন যে অরুণাচল প্রদেশকে, যেটাকে তারা সাউথ তিব্বত বলে আখ্যায়িত করে, ওইটা কি কালকে ওরা ঢুকে যাবে স্যার? নো 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 নো, দে উইল নট, দে উইল নট, বিকজ দালাই লামা ইজ স্টিল এলাইভ। দালাই লামা মরে যাওয়ার পর যখন তারা, চাইনিজ গভর্নমেন্ট একটি দালাই লামা নমিনেট করবে, একটি দালাই লামা নমিনেট করবে আমাদের আমাদের কি বলে ওকে, এখন যিনি আছেন দালাই লামা, উনি নমিনেট করবেন যে আমার ইনকারনেশন কে হবে। এই ইনকারনেশনটা তারা মানবে না। কাজে এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। I'm sorry, China will not come. It's a civilizational power. অনেক পুরান civilization তাদের, just like Iran, civilizational power, old কাজে আপনি এদেরকে নিয়ে খেলা করলে হবে না। You will have to protect yourself. আমি জানি যে এই মুহূর্তে যখন আমি কথা বলছি, তখন অল এবিপি কেনার জন্য অলরেডি একটি তারা পাঠিয়েছে। এইটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে দেখাশোনা করা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট or the army is interested in buying arms from China. China will give you arms, no problem, but on what terms? If you think যে terms এ পাকিস্তানকে দেয় ওই terms এ আপনাকে দেবে, I'm sorry, no, they don't trust you, তা হবে না। তো অনেক কিছু আছে পূর্ণিয়া এইটার মধ্যে। আজকাল পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। পূর্ণিয়া এখন ধরো যে ড্যামস, ব্যারাজেস, এইগুলি ডেভেলপড ওয়ার্ল্ডে, ওদিকে এইগুলি এখন তারা ভেঙে দিচ্ছে, তারা এগুলি ডিস্ট্রয় করে দিচ্ছে। আমরাও হয়তো করব। আমরা পদ্মা ব্যারাজ বানালে হয়তো কোনো সময়, আজকের থেকে 50 বছর পর, we will also destroy, বা এইটা বানালে ইন্ডিয়া will also have to destroy their barrages and dams, এগুলি ফারাক্কা মারাক্কা। আজকে করছে না তারা, but 50 years from now they'll destroy it. আজকে তোমার হিসেবে আমি বলে গেলাম, বিকজ এখন ট্রেন্ড হচ্ছে যে এইটাতে অনেক ক্ষতি হয়েছে, এনভায়রনমেন্টাল ক্ষতি হয়েছে, ন্যাচারাল রিসোর্সেস এর ক্ষতি হয়েছে। তো এইগুলি তো আমাদেরকে বুঝতে হবে এইসব। সম্মানিত দর্শক, রাজনীতিতে ট্রাজেডি মানে বিগত ঘটার একটি অহরহ বিষয়। আমরা ছোটকালে গল্প শুনতাম, বিশেষ করে বিচারকদের বিষয়ে। যে সকল বিচারক কর্মজীবনে যত সতী থাকেন না কেন, কিন্তু মামলা মোকদ্দমায় রায় দেওয়ার ক্ষেত্রে হয়তো তাদের কোনো ত্রুটি থাকে, বিশেষ করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তাদের যে মানবিক দুর্বলতাগুলো থাকে, সেই দুর্বলতার কারণে অথবা কোর্টে যে উপস্থাপিত
তথ্য এবং উপাত্ত সেগুলোর ভিত্তিতে অনেক সময় প্রচলিত বিধিবিধানের বাইরে গিয়ে অনেক বিচারককে রায় দিতে হয়। এই জন্য আমরা শুনতাম যে যারা জজিয়াতে চাকরি করতেন আগের থেকে বা করেন, তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনে একটার পর একটা বিয়োগাত্মক ঘটনা ঘটে, ট্রাজিক ইভেন্ট। এগুলো আমরা গল্প শুনতাম খুব ছোটকালে যখন আমরা গ্রামে থাকতাম। সেখানে তো আসলে জজ ব্যারিস্টার দেখার সুযোগ ছিল না 70-এর দশকে। জজ দেখার জন্য আমরা কখনো কখনো আমরা জেলা শহরে যেতাম এবং জজদের বাড়ি দেখতাম। এরপর এরশাদ জমানাতে যখন উপজেলাতে ম্যাজিস্ট্রেট কোর্ট হলো, তারপর অনেকগুলো উপজেলাতে সিভিল কোর্ট হলো, তখন আমরা গ্রাম থেকে সেই উপজেলা শহরে যেতাম। ম্যাজিস্ট্রেট কোর্টে ওরকম শুধু জামিন হতো, শুনানি হতো, ম্যাজিস্ট্রেট সাহেব আসতেন, তো জামিন দিতেন, ফৌজদারি মামলাগুলো শুনতেন। ওটা আমাদের কাছে আসলে বেশি একটা আনন্দদায়ক মনে হতো না। কিন্তু যেখানে সহকারী জজ সিভিল ম্যাটারগুলো ছিল, সেই উপজেলা শহরগুলোতেও সিভিল ম্যাটারগুলো নিয়ে পক্ষ এবং বিপক্ষের যারা উকিল তারা ইংরেজিতে বিতর্ক করতেন। তাদের সাবমিশন ইংরেজিতে ছিল। তারপর সেই যে সাবমিশনের পরে একটাও বাংলা শব্দ ব্যবহার করতেন না উপজেলা পর্যায়ে। তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম, খুব ভালো লাগতো, ভীষণ রকম ভালো লাগতো। তো পরবর্তীতে যখন পরিণত বয়সে বহু বিচারক, বহু বিচারপতি, মানে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, প্রধান বিচারপতি, তারপর যাকে বলা হয় অন্যান্য যারা বিচার অঙ্গনে আছেন, তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এবং সেখানে যে সকল বিষয় দেখেছি এবং এখনও যা দেখছি, সব কথা এখানে বলাটা ঠিক হবে না। যে জিনিসটি বলবো সেটা হলো রাজনীতিতে যখন সিংহাসনের অধিকর্তা যে কোনো কারণে মন্দ কাজ করেন, তারা প্রথমত নির্বংশ হয়ে যান। এত মর্মান্তিকভাবে তারা নির্বংশ হয়ে যান যে আপনি এখন উমাইয়া খলিফা আব্দুল মালিক কিংবা মারওয়ান ইবনে হাকাম কিংবা ইয়াজিদ, আপনি এদের কোনো বংশধর খুঁজে পাবেন না। এমনকি ইরাকে গিয়ে আব্বাসীয় খেলাফতের যে প্রাণপুরুষ আবুল আব্বাস আস-সাফা, মানে ওখান থেকে যে জেনারেশনটা এসছে, তারপর খলিফা মনসুরের পর খলিফা হাদি, এরপর হারুনা রশিদ, খলিফা আল মামুন, এইভাবে প্রায় 450 বছর ধরে যে সাম্রাজ্যটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশ, সাইপ্রাস সহ সেখানে তারা রাজত্ব করেছেন, তাদের বংশধর খুঁজে পাবেন না। মুঘলদের একই অবস্থা, ঢাকার নবাবদের একই অবস্থা। তো এগুলো কেন হয়? কিংবা আপনি ধরুন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বংশধরা কোথায় এখন? কুতুবউদ্দিন আইবেক, সুলতান মাহমুদ, চেঙ্গিস খান, হালাকু খান, তাদের বংশধরা কোথায়? এমন কেন হয়? অথবা এর বাইরে ধরুন যে আধুনিক বিশ্বে যে সকল ঘটনা ঘটেছে, বিশেষ করে ফ্রান্সের বিপ্লবের পর লুই ফ্যামিলি, রোমানিয়ার নিকোলাই চাউসেস্কু, তারপর ফিলিপিন্সের মার্কোস পরিবার, মানে এই পরিবারগুলো কেন নির্বংশ হয়ে যাচ্ছে বা নির্বংশ হয়ে গেল? বাংলাদেশে আমি কারো নাম বললাম না, কারো নাম বলবো না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে মূল ব্যাপার হলো যে যিনি শাসক হন, সেটা জমিদার হন কিংবা নবাব হন, রাজা হন কিংবা মহারাজা হন, তার উপর বিধাতার দুটো আশীর্বাদ থাকে। মহান আল্লাহর যে কুয়াত, যে শক্তি, ঐশ্বরিক শক্তি, সেটির কিয়দাংশ এই জমিনে প্রতিনিধি রূপে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। তো সেই ক্ষমতাটা নিয়ে যখন কেউ জুলুম করে, অত্যাচার করে, খুন খারাপি থেকে শুরু করে মানুষের হক নষ্ট করে, তখন আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে। এবং তার প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জীবদ্দশাতে
অনেক শাসক, কারো কুষ্ঠ হয়, কারো প্রাসাদ ষড়যন্ত্রে সেই নিহত হন, এরপরে পরাজিত হন কেউ কেউ প্রতিপক্ষের হাতে, এবং পুরো বংশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, মারা হয়, শিরচ্ছেদ করা হয়, তারপরে লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, জ্বলন্ত চিতায় ফেলে দেওয়া হয়। হাজার বছর ধরে এরকম ঘটনাগুলো ঘটছে রাজনীতিতে। এবং অবাক করার ব্যাপার হলো যে এটা মানে ধরুন মিস্টার এক্স, এখন মিস্টার এক্স খুব অপকর্ম করেছে, 10-12টা পোলাপান নিয়ে তার নিজের ছেলে মেয়ে বউ সৌ সব মিলিয়ে অপকর্ম করেছে। এখন সবাই মারা গেছেন, মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা তারা লাঞ্ছিত অপমানিত হয়ে শেষ হয়ে গেছেন। এখন ধরুন সেই মিস্টার এক্সের একজন বংশধর আছে ওয়াই। এখন সেই ওয়াইয়ের উপরেও দেখা যাচ্ছে যে সেই আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, এগুলো সব রেকি করতে থাকে। এবং ওই লোকটিকে দুনিয়া থেকে বিতাড়ন না করা পর্যন্ত কখনো এই প্রকৃতির কর্ম থেমে থাকে না। এবং যখন আপনাকে নিয়তি ডাক দেয়, তখন আপনি ধরুন বেহেশতের মতোই মক্কা শরীফে ছিলেন, নামাজ কালাম সারা জীবন অন্যায় করেছেন, খুব কান্নাকাটি করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। ফলে আপনাকে ছলে বলে কৌশলে আপনার কর্মক্ষেত্রে নিয়ে আসা হলো, এনে সেই নিয়তির সেই যে অমোঘ বিচার, সেই বিচারে আপনাকে হয়তো ফাঁসিতে টানানো হলো, হয়তো আপনাকে মেরে ফেলা হলো, হয়তো আপনি দেশে এসে নির্মমভাবে আপনি আপনার যে শেষ স্মৃতিচিহ্নটুকু পৃথিবীর বুক থেকে নিজের হাতে মুছে দিলেন। এরকম হাজার হাজার ঘটনা রাজনীতিতে, সিংহাসনে অহরহ ঘটছে সারা দুনিয়াতে। কিন্তু আফসোস যে আমরা এই ঘটনাগুলো মনে রাখি না। অবাক করার ব্যাপার হলো যে আপনি যে কেবলমাত্র রাজা হতে হবে, বাদশাহ হতে হবে, নট লাইক দ্যাট। আপনি একটা খুব বড় নেতা হয়েছেন, জাস্ট লাইক মহাত্মা গান্ধী, জাস্ট লাইক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আজ দেখেন তো ভারতে বা পাকিস্তানে জিন্নার কোনো বংশধর আছে নাকি? তার ছেলে মেয়ে থেকে কেউ আছে কিনা দেখেন তো। নির্বংশ হয়ে গেছে, বংশধারা নেই। আচ্ছা মহাত্মা গান্ধীর দেখেন তো কে আছে সেখানে গিয়ে, শুধু নামটাই আছে মহাত্মা গান্ধী। কারণটা কি? মানুষের বিশ্বাস এবং আস্থা নিয়ে যখন আপনি খেলাধুলা করেন, মানুষের জীবন, আপনি নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য মানুষের জীবন যখন আপনি তলোয়ারের মুখে ছুড়ে দেন, কোনো প্রাণীকে আপনি যেভাবে আমরা মুরগি, ছাগল ইত্যাদিকে আমরা সেই কুমিরের দিকে ঠেলে দিই, কুমিরকে খাওয়ানোর জন্য আমরা ফেলে দিই, সেই দৃশ্য আপনার আমার কাছে কেমন লাগে বলেন? কিন্তু আপনি যদি একটা নবজাতক শিশু, একটা সুন্দরী নারী, একটা বালিকা, একজন বালক, তাকে যদি এইভাবে বাঘের খাঁচায় ফেলে দেন, কেমন লাগবে আপনার কাছে? আপনার কাছে কি বিচার করতে ইচ্ছা করবে সেই মানুষটির? তদ্রূপ একইভাবে একটি রাজনৈতিক সিদ্ধান্তের কারণে দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দেয়। আজ দেখুন জাপানের যে সম্রাট, অন্তত 2000 বছরের পুরনো, পৃথিবীর সবচেয়ে পুরনো সম্রাট, তাদের বংশের ধারা, রক্তের ধারা এখনো পর্যন্ত জাপানে আছে। চীনে নাই কেন? চীনে কেন শি হুয়াংটি এর বংশধর নেই? বা লাস্ট এম্পারোয়ার অফ চীন 1908 সনে শিশু যে এম্পারোয়ার, 4 বছরের মাথায় যাকে ক্ষমতাচ্যুত করা হলো 4 বছর বয়সে, তিনি এবং তার বংশধররা কোথায়? বা ইউনান বংশ আজ কোথায়? বাংলাদেশে গিয়াসউদ্দিন আজম শাহের বংশধর কোথায়? আপনি এই জিনিসগুলো খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি ইংল্যান্ডে থিওডর রাজবংশ, যে এখন যেটা আছে, 800 ইয়ার্স যাবৎ তারা রাজত্ব করছে, ডেনমার্কের রাজপরিবার, হল্যান্ডের রাজপরিবার, স্পেনের রাজপরিবার, এরাও কয়েক শত বছরের পুরনো।
তারা টিকে আছে কেন? আবার অনেক রাজপরিবারটা পুরো নির্বংশ হয়ে যাচ্ছে কেন? এখানে হলো যে কাজ এবং কর্মে, চিন্তা এবং চেতনায় যখন একটা স্বাভাবিকতা থাকে, মানুষের কল্যাণ থাকে, তখন স্বয়ং আল্লাহ তাদেরকে প্রোটেক্ট করেন। কিন্তু ওই যে দেখবে যে ইউরোপে ওরা গান গায়, লং লিভ আওয়ার কিং, এই যে তারা গান গায় সবাই মিলে। তো আমরা কি হচ্ছে, যখনই কোনো একটা রাজনৈতিক দল, ব্যক্তি মানে বা কোনো একটি প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, তারা ক্ষমতায় যায় বা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা তাদের যারা একেবারে নিরীহ কর্মী, সমর্থক, প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের লাশের উপর ভর করে, তাদের রক্তের উপর ভর করে তারা ক্ষমতায় আসে এবং বহু মানুষের আত্মাহুতি, বহু মানুষকে শেষ করে দিয়ে তারা ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় এসে আবার তারা রক্তের হোলি খেলায় মেতে ওঠে। প্রথমত নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদেরই দলের যারা লোকজন আছে তাদেরকে জাস্ট চিতার আগুনে ফেলে দেয়, সতীদাহ প্রথার মতো। আবার যখন ক্ষমতায় নিজেরা বসেন, তখন প্রতিপক্ষের যারা লোকজন রয়েছেন তাদের শরীর দ্বারা চিতার যে আগুন সেটা সজ্জিত করতে থাকেন। এর ফলে কি হয়, প্রতিনিয়তই রাজনীতিতে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। রাজনীতিতে ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও, মরো, মারো, ধরো, কাটো, এই যে একটা অবস্থা, সেই অবস্থা সারা দুনিয়াতে অনাদিকাল থেকে, একেবারে আদিকাল থেকে আজ অবধি চলে আসছে। আমাদের দেশে এই মুহূর্তে কি হচ্ছে আপনারা সবাই খুব ভালো করে জানেন। খুবই একটা স্পর্শকাতর একটা অবস্থা। বড় বড় রাজনৈতিক দলগুলো প্রায় সবাই ঝুঁকির মধ্যে। সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মী যারা আছেন সবাই ঝুঁকির মধ্যে, আর সাধারণ মানুষ তো আছেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাজনৈতিক যে বিপর্যয়, রাজনীতির যে বলিদান, রাজনীতির যে ফাঁসি, জেল, জুলুম, হুলিয়া ইত্যাদি থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।